ওকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ ক্যাটসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমাদের ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন ইফতিকার রহমান ভাইয়া। সো পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো একটু অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ইফতিকার ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ শাকির। আশা করি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। সো আমরা আজকে ওয়েবিনারটা স্টার্ট করি যারা আছেন। সো আমি স্ক্রিনটি শেয়ার করছি আমার। ওকে। হোপফুলি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার। জি ভাই। আচ্ছা, গ্রেট। সো প্রেজেন্টেশনটা স্টার্ট করি। সো আজকে আমাদের ওয়েবিনারের বেসিক্যালি রিয়েক্ট জেএস ওয়েবিনার টপিক হচ্ছে, আমি বেসিক্যালি যেটা করব আমি হচ্ছে রিয়েক্ট জেএস এর একদম বেসিক কনসেপ্টস থেকে, মানে রিয়েক্ট জেএস সম্পর্কে আমি ধরে নেব আপনাদের কারো রিয়েক্ট জেএস সম্পর্কে আইডিয়া নেই, বা আপনারা হয়তো রিয়েক্ট জেএস সম্পর্কে আইডিয়া আছে বা কিছু জানেন। সো আমি রিয়েক্ট জেএস এর বেসিক নিয়ে আলোচনা করব, প্লাস রিয়েক্ট জেএস এর একটা প্রজেক্ট বানানো দেখবো। ঠিক আছে, রিয়েক্ট জেএস এর একটা ওয়েদার এপিআই বানানো দেখবো। সো আমি যদি ফার্স্টে ইন্ট্রোডাকশন শুরু করি যে আজকে কি রিয়েক্ট জেএস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, যে রিয়েক্ট জেএস এবং এটার ইম্পর্টেন্সটা কি। সো আমরা যখন ফার্স্টে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করি, তো দেখা যায় সবাই একদম এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট এগুলোতে করা স্টার্ট করে। বাট যত আসলে কমপ্লেক্স অ্যাপ্লিকেশন আসা শুরু হয়েছে, তখন কি হলো, মানে আপনার কিছু কিছু জিনিস হচ্ছে দেখতে সেম, সিমিলার ইন লুকস, তো ওই টাইপের জিনিসগুলো আপনার বারবার সেম কোড কপি পেস্ট করে, বা কোডের অপটিমাইজেশন করা, বা কোডকে আপনার আরো বেশি কোড অপটিমাইজেশন করা থেকে শুরু করে, মানে আপনি যেই জিনিসগুলোকে আপনি আরো বেশি ইজিয়ার করতে পারেন, আপনি যদি এটাকে একটা ফ্রেমওয়ার্ক বা ছাঁচের ভিতরে নিয়ে আসেন, দেন জিনিসগুলো আপনার আরো বেশি বেটার হয়। ঠিক আছে। সো রিয়েক্ট জেএস যে ফ্রেমওয়ার্কটা, এটা হচ্ছে ফেসবুক ওরা আবিষ্কার করেছিল, বা ওরা হচ্ছে ওদের প্ল্যাটফর্মটা রিয়েক্ট জেএস এর মাধ্যমে করা হয়েছিল। সো ওরা এটা করার পর 2016 এর দিকে এটা ওপেন সোর্স করে দেয় সবার জন্য, যাতে সবাই এটা এক্সপ্লোর করতে পারে, সবাই দেখতে পারে। ওকে। সো আমি যেটা বলবো, রিয়েক্ট জেএস এর দুইটা ভার্সন আছে। ফার্স্ট যখন এটা এসেছিল, তখন এসেছিল হচ্ছে ক্লাস কম্পোনেন্টের বেসিসে, এন্ড কারেন্ট এটা আছে হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টে। তো আপনি যদি রিয়েক্ট জেএস সম্পর্কে আইডিয়া থাকে বা একটু ঘাটাঘাটি করেন, এবং কোনো প্রবলেম সলভ করে যদি প্রিভিয়াস কোনো ডকুমেন্টেশন দেখেন, বা প্রিভিয়াস কোনো আপনার প্রবলেম সলভিং এর স্ট্যাক ওভারফ্লোতে কোনো কোড দেখেন, দেখবেন বেশিরভাগই আপনার ক্লাস কম্পোনেন্টে করা। বাট কারেন্টলি হচ্ছে পুরোটাই ফাংশনাল কম্পোনেন্ট, এবং এজন্য ওদের কারেন্ট যে ডকুমেন্টেশনটা, সেটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টে করা। আচ্ছা। সো রিয়েক্ট জেএস কি, এটা তো আই গেস বুঝতে পারছেন, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। সো আমি যেটা বলবো যে আপনারা যখন রিয়েক্ট জেএস বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন, এর আগে হচ্ছে এটা বেসিক যেটা, ঠিক আছে, সেটা আর কি আপনার ভালো মতো শিখে আসে, তাহলে বুঝতে পারবেন যে এটা কি আসলে এটা ল্যাঙ্গুয়েজটার ফ্রেমওয়ার্ক, নাকি এটা কি আসলে ল্যাঙ্গুয়েজটার কোড, নাকি এটা ফ্রেমওয়ার্কের কোড। যেমন আপনি মনে করেন পাইথন পারেন, সো পাইথন দিয়ে আপনি কি করবেন, জ্যাঙ্গো করলেন, ঠিক আছে, বা আপনি কোনো অ্যাপ্লিকেশন বানালেন, সো আপনার আসলে এটা বুঝতে হবে এটা কি পাইথনের কোড নাকি জ্যাঙ্গোর কোড। সো এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যেই মেইন ল্যাঙ্গুয়েজটা, বেস যেটা, আপনার বেসটাকে হচ্ছে ক্লিয়ার করতে হবে। সো আপনি রিয়েক্ট জেএস আপনি দেখলেন না, আপনি কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখে ধাপ ধাপ রিয়েক্ট অ্যাপ্লিকেশন বানানো শুরু করে দিলেন, যে না আপনি সবকিছু বুঝতে পারছেন। ঠিক আছে। কিন্তু আপনার জাভা স্ক্রিপ্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি ফর ইচ ইউজ করবেন, কোথায় আপনি ম্যাপ ফাংশন ইউজ করবেন। ঠিক আছে, এগুলো। আচ্ছা, কিছু কোশ্চেন হয়তো আসছে চ্যাটে, আমি একটু দেখি। ওকে। সব রেকর্ডিং রিলেটেড কোয়েশ্চেন, সো এখনো টপিক রিলেটেড কোয়েশ্চেন আসেনি। ওকে ওকে ওকে। আচ্ছা, নো ওয়ারিস। সো এটা হচ্ছে রিয়েক্ট যে সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন। সো রিয়েক্ট কম্পেয়ারস টু আদার ফ্রেমওয়ার্ক। সো জাভা স্ক্রিপ্টেরই আমি যেটা বলছিলাম, যে আমি হচ্ছে বেসিক্যালি বলছিলাম আপনাদের আহ আপনার মেইন যে ল্যাঙ্গুয়েজ সেটা ভালো মতো শেখা, যখন আপনি জাভা রিয়েক্ট জেএস শিখবেন,
বা আপনি আদার যে ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনি ভিউ জেএস আছে, অ্যাঙ্গুলার জেএস আছে, সেটা শেখার আগে আপনি মেন কোর যেই সাবজেক্টটা, মেন যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, জাভাস্ক্রিপ্টটা ভালো মতো শেখা। বা আপনি মনে করেন জ্যাঙ্গোই শিখলেন, বা আপনি মনে করেন লারাভেলই শিখলেন, সো এর আগে কি আপনার পিএইচপিটা ভালো মতো শিখতে হবে, বা পাইথনটা ভালো মতো শিখতে হবে। তাহলে আপনি ফ্রেমওয়ার্কটা আপনি হচ্ছে ভালো মতো গ্র্যাপস করতে পারবেন। তাহলে কোথায় আপনি কোন জিনিসটা ইউজ করবেন, বিকজ আপনাকে হয়তো অ্যাক্টিভলি কোনো প্রবলেম সলভ করতে হবে না, বাট এমন একটা সিনারিও থাকবে আপনি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রেও, তখন আপনার কিন্তু বিহাইন্ড দ্য সিন আপনার কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়, তখন ওই জিনিসটা চিন্তা করতে হয়। হইতে পারে আপনি মনে করেন একটা যেমন আমি একটা আমার লাস্ট প্রজেক্ট কথাই যদি বলি, আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার অটোমেশন নিয়ে কাজ করছিলাম, যেখানে একদম প্রোডাক্ট পিকিং প্যাকিং থেকে শুরু করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, কোন আউটলেটে, ডিস্ট্রিবিউশন হাউস থেকে কোন আউটলেটে গিয়েছে, কতক্ষণ ছিল, কিভাবে এই জিনিসটাকে হচ্ছে আপনার ট্র্যাকিং করা যায়, এবং এই আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টক যখন ট্রান্সফার হয়, এসটিও হয়, স্টক ট্রান্সফার, ঠিক আছে, তারপর যখন রিসিভ হয় এটার একটা জিআরএন করা হয়। সো এখানে পুরো যে একটা ইকোসিস্টেম এই জিনিসটা করা। সো এখানে আমি যেটা হতো, এখানে দেখা যেত এসটিওটা আপলোড করা হতো, এসটিওটা আপলোড করা হলে এটা একটা এক্সেল ফাইল থাকতো, এক্সেল ফাইল থেকে এটাকে আমাদের এক্সেল থেকে জেসনে কনভার্ট করা লাগতো, এক্সেল থেকে জেসনে কনভার্ট করার পর দেখা যেত এটাকে আমাদের আমাদের সার্ভারে হিট করা লাগতো। সো এখানে দেখা যেত প্রায় 10,000, 15,000, 20,000 রো ডেটা থাকতো। সো এইটাকে কিভাবে অপটিমাইজ করা যেতে পারে, কোন ফরম্যাটে হইতে পারে, আপনি 2 লাইনেই একটা এক্সেল থেকে জেসনে কনভার্ট করে ডেটাবেসে আপনি হিট করতে পারেন। বাট দ্য থিং ইজ, এটা কি বিহাইন্ড দ্য সিন আপনি যদি এখানে হতে পারে 100 লাইনের একটা কোড, ওইটা দিয়ে যদি আপনি এটাকে আরো অপটিমাইজ করতে পারেন, যেখানে আপনার 10,000 ডেটা হোক, বা এটা আপনার এখানে 1 লাখ রোড ডেটা হোক, এটা খুব ইজিলি হচ্ছে আপনার উইথিন 2-3 মিলি সেকেন্ডস ভিতরে ডেটাটা আপনি রিডও করতে পারবেন, প্লাস আপনি ডেটাবেস হিট করলে আপনার সার্ভারও ক্র্যাশ করবে না। তো এই জিনিসগুলো আপনার অপটিমাইজেশন রিলেটেড জিনিসগুলো, বা আপনার হচ্ছে কেন একটা প্রবলেম কিভাবে সলভ করা যেতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ইয়া করতে। অথবা এক্সেলের কোনো রো যদি আপনার এমটি থাকে, তখন ওইটাও কিন্তু আপনি রিড করতে গেলে, আপনি জেসনে কনভার্ট করতে গেলে আপনার এটা ব্রেক করবে, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো, ভ্যালিডেশন গুলো, তো এগুলো হচ্ছে আপনি যখন মানে কোনো রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে যাবেন, আপনার অ্যাক্টিভলি হয়তো প্রবলেম সলভ করতে হইতে পারতেছে না। এখন নর্মালি আপনার টেক ইন্টারভিউগুলোতে যেরকম প্রবলেম সলভ হয়, ঠিক আছে, আপনাকে কোনো একটা এরে বা যে কোনো কিছু দিয়ে একটা প্রবলেম সলভ করতে দিতে পারে, ওভাবে হয়তো না আসলেও, বাট এই টাইপের আপনার প্রবলেম কিন্তু আপনার রিয়েল লাইফ প্রজেক্টে লাগে। সো এই জন্য হচ্ছে আপনার কোরটা, আপনার বেসিকটা হচ্ছে, আপনি তখন কিন্তু ওগুলো আপনি রিয়েক্টের কোড দিয়ে লিখবেন না। আমি এই জিনিসটা বলার কারণটা হচ্ছে, তখন কিন্তু আপনি রিয়েক্ট দিয়ে লিখবেন না, তখন লিখবেন কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে জিনিসটা কিভাবে সলভ করা যায়। সো এই জন্য বলবো হচ্ছে আপনার বেসিক যেটা, আপনার বেস যেটা, সেটা আগে ক্লিয়ার করে তারপরে হচ্ছে আপনি রিয়েক্টে, যদি আপনি রিয়েক্ট যে শিখতে চান রিয়েক্টে আসলেন, বা আপনি ভিউ অ্যাঙ্গুলার শিখতে চান সেটাতে আসলেন, বা আপনি যদি অন্য ফ্রেমওয়ার্ক শিখেন, সেটার ক্ষেত্রে আপনি পাইথন, জ্যাঙ্গো বা পিএইচপি লেভেল যেটা শিখেন সেটাতে আসলেন, ঠিক আছে। আমি জাস্ট ওভারঅল সবকিছু নিয়ে বললাম। আচ্ছা, সো রিয়েক্ট কম্পেয়ার্স টু আদার ফ্রেমওয়ার্ক, সো আমরা আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে রিয়েক্ট জিএসটা কেন শিখবো? কারণটা হচ্ছে, আপনি রিয়েক্টটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে যার জাস্ট একদম জাভা স্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার আছে, সেই যাতে রিয়েক্ট জেসটা স্টার্ট করতে পারে, রিয়েক্ট জেস। তারপরে হচ্ছে আপনার আহ, মানে সত্যি সত্যি বলতে হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণেই মোটামুটি এখন রিয়েক্ট সবার কাছে পপুলার হয়ে গেছে। এবং রিয়েক্টের যেই মানে পাওয়ার, যে কোনো কিছুই আপনি রিয়েক্ট দিয়ে বিল্ড করতে পারেন, ঠিক আছে, খুবই ফাস্টার হয়। এজন্য হচ্ছে আপনার রিয়েক্ট জেসটা বর্তমান খুবই পপুলার হয়েছে। এবং আদার ফ্রেমের কথা যদি বলি, অ্যাঙ্গুলার, তারপরে ভিউ, ওইখানে কিছু আপনার স্ট্রিক্ট জিনিস আছে। আপনি যেমন রিয়েক্টের ক্ষেত্রে আমরা কিছু হুকস ব্যবহার করে আমি এপিআই কল করে আনতে পারি, অথবা আমি যেটা করতে পারি, আমি একটা ফাংশন বানিয়ে এটা করতে পারি, মানে আমার ফ্রিডম আছে। বাট আমি অ্যাঙ্গুলার ভিউ করতে গেলে তখন দেখা যায় ওরা যেভাবে বলছে এপিআই কল করতে ওইভাবেই করতে হবে। সো এই সকল ক্ষেত্রে দেখা যায় মানে রিয়েক্টটা সবার জন্যই আর কি, আহ রিয়েক্টটা সবার জন্যই, সবার কাছে একটা পপুলার একটা ফ্রেমওয়ার্ক হিসেবে আর কি আহ রূপ ধারণ করছে, এই আর কি। আচ্ছা, আমি আমার সেকেন্ড স্লাইডটা চলে যাই। সো আমি আরো কিছু কনসেপ্টস নিয়ে রিয়েক্ট সম্পর্কে আই গেস আপনাদের আইডিয়া দিয়েছি। আমি হচ্ছে ফার্স্ট আমি স্লাইডগুলো গো থ্রু করে, টপিকগুলো গো থ্রু করে থিওরিতে, তারপরে হচ্ছে আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাব, ঠিক আছে। সো রিয়েক্টের কম্পোনেন্টস এন্ড প্রপস জিনিসটা কি, ঠিক আছে, এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা যখন কোড করব তখন দেখাবো। বাট বিহাইন্ড দ্য সিন আমরা আসলে কি কি জিনিস নিয়ে আজকে ডিসকাস করছি, বা আজকে আমাদের ওয়েবিনারটার মেন এজেন্ডা কি, সেগুলো জাস্ট আমরা একটা স্লাইড আকারে আপনাদেরকে কাছে আমি নিয়ে আসছি। দেন আপনি জাস্ট একটা আইডিয়া পেলেন, প্লাস হচ্ছে এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব জিনিসগুলো। আচ্ছা, রিয়েক্টের কোর কনসেপ্ট যেমন রিয়েক্টের কম্পোনেন্টস, প্রপস। কম্পোনেন্টস কি? কম্পোনেন্টস হচ্ছে আপনি যেই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার আপনি হচ্ছে যে জিনিসটা রিপিটেটিভ ইউজ করা লাগছে,
মনে করেন আপনি একটা ই কমার্স সাইট দাঁড়া করেছেন, ঠিক আছে? ই কমার্স সাইটে কি আপনার প্রোডাক্টের কার্ডগুলো এগুলা কিন্তু দেখতে সেম, ঠিক আছে? বাট প্রোডাক্ট কার্ডের ভিতর ইমেজ ডিফারেন্ট, প্রোডাক্টের নাম ডিফারেন্ট, প্রোডাক্টের প্রাইস ডিফারেন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো এগুলো হচ্ছে একটা কম্পোনেন্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি চাইলে একদম যখন এইচটিএমএল শিখছেন তখন এইচটিএমএল দিয়ে প্রত্যেকটাকে প্রত্যেকটাকে জন্য আলাদা আলাদা এইচটিএমএল ট্যাগ বানালেন, প্রত্যেকটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনি ডিভ ইউজ করে সেকশন ইউজ করে বানালেন, প্রত্যেকটা কার্ড বানালেন। দেন এটাকে আপনার যদি ১০০টা প্রোডাক্ট থাকে আপনি ১০০ বার জিনিসটা করলেন। বাট কিন্তু আপনি যদি আপনি যদি রিঅ্যাক্ট কম্পোনেন্টস ইউজ করেন, আপনি জাস্ট একবার বানাবেন এবং জাস্ট জাভা স্ক্রিপ্টের আপনি লুপ করে করে ম্যাপ করে করে আপনি এই জিনিসটাকে বারবার আপনার ইউআই তে দেখাইতে পারলেন, ঠিক আছে? সো এই টাইপের সিমিলার ইন লুক যেগুলো দেখতে আর কি সেম, ওই সকল ক্ষেত্রে আপনি কম্পোনেন্টসটাকে ইউজ করতে পারেন। এবং এভাবে হচ্ছে আপনি রিঅ্যাক্টের এইচটিএমএল যেরকম একটা ট্যাগ থাকে, এই কম্পোনেন্টসও এরকম একটা ট্যাগ আকারে করা যায়, যেটা আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো আমরা। আচ্ছা, প্রপস কি? প্রপস হচ্ছে আপনি আপনার একটা রিঅ্যাক্ট কিভাবে কাজ করে, রিঅ্যাক্ট হচ্ছে একটা ইউনিডিরেকশনাল ফ্লো। তার মানে একটা প্যারেন্ট আছে, প্যারেন্টের একটা চাইল্ড আছে, প্যারেন্টের আরেকটা চাইল্ড আছে, ২ টা চাইল্ড আছে। সো ও কি করে, ওই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ইনফরমেশন গুলো চাইল্ড কম্পোনেন্টে পাঠায়, ঠিক আছে? সো এখানে কিভাবে পাঠায়, এটা হচ্ছে একটা প্রপার্টিজ এর মাধ্যমে বা ভ্যালুর মাধ্যমে পাঠায়। এই জিনিসটা যে পাঠায় এটাই হচ্ছে একটা প্রপস। এখন যদি মনে করেন আপনার এইখানে যে চাইল্ডটা আছে চাইল্ড 1 এবং এখানে যে চাইল্ড আছে চাইল্ড 2, চাইল্ড 1 থেকে চাইল্ড 2 তে ইনফরমেশন পাঠাতে চান, তখন কি করবেন? তখন চাইল্ড 1 টা কি করে ইনফরমেশনটাকে প্যারেন্টটাকে পাঠায়। প্যারেন্ট পাঠায়, প্যারেন্ট হচ্ছে চাইল্ড 2 তে পাঠায়। সো এইভাবে হচ্ছে জিনিসটা ফ্লো হয়। ঠিক আছে? এই আরকি। সো এখানে স্টেট এবং লাইফ সাইকেল, স্টেট বলতে হচ্ছে আপনার কোন একটা ভ্যালু কোন একটা স্টেটে থাকে। যেমন আপনি একটা কাউন্টার এড করেন আপনার ওয়েবসাইটে। এটা কি একটা কাউন্ট 0, 1, 2, 3, 4 এই জিনিসটা কোন একটা স্টেটে থাকছে। ঠিক আছে? সো এটাকে চাইলে আপনি স্টেটটাকে পারসিস্ট করতে পারেন যে আপনি যখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করবেন বা ওয়েবসাইট থেকে বের হয়ে যাবেন বা ব্রাউজারটা কেটে দিবেন বা প্রিসি অফ করে দিবেন তাও যাতে এটা থাকে এরকমও করলেও যা থাকে এই জিনিসটা হচ্ছে স্টেটের মাধ্যমে রাখা হয়। এই স্টেটটাকে পারসিস্ট করতে পারেন। লাইফ সাইকেল, লাইফ সাইকেলটা হচ্ছে আপনার ডিমান্ড এগুলো আমি ডিটেইলস এ যাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে টপ লেভেলে ডিসকাস করে দেন আমরা ডিরেক্ট প্রজেক্টে যাবো। কজ আমার তো আজকের ওয়েবিনারের মেইন টপিক হচ্ছে আপনার React.js তে ওয়েদার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা। আচ্ছা। সো ওইটা দিয়ে আপনি দেখা যাবে আপনার স্টেটও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার ইউজ ইফেক্ট দিয়ে আপনি হচ্ছে কিভাবে fetch করে আনতে পারেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং হচ্ছে অনেক রকমের ইভেন্ট হইতে পারে। যেমন আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে আপনার মাউস দিয়ে ক্লিক করতে পারেন। ক্লিক একটা ইভেন্ট। আপনি আপনার মাউসটাকে কোনো একটা বাটনের উপর নিতে পারেন। মাউস ইন বা মাউসটাকে বের করে আনতে পারেন। মাউস আউট। ঠিক আছে? আপনি হোভার করতে পারেন। তারপর কিবোর্ড দিয়ে কোনো কিছু করতে পারেন। তা এগুলা কি? মানে ইউজার যে সকল ইন্টারেকশন করে ব্রাউজারের সাথে এগুলো হচ্ছে একটা ইভেন্ট। সো ইভেন্ট হ্যান্ডলিং হচ্ছে আপনার ইভেন্টের এগেইনস্ট এ আপনি যেভাবে রিঅ্যাক্ট করতে চাচ্ছেন বা আপনি যেভাবে রিঅ্যাক্ট বলতে React.js এর রিঅ্যাক্ট না, আপনি হচ্ছে যেভাবে এটাকে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে? আপনি হয়তো একটা ফাংশন বানালেন যে যখন কেউ এই বাটনটা ক্লিক করবে তখন এটার এগেইনস্ট এ হচ্ছে আপনি কোন একটা বিহাইন্ড দ্য সিন কোন একটা জিনিস করলেন। ঠিক আছে? যখন ক্লিক ইভেন্ট কে ধরে তখন দেখালেন যে না তুমি এই বাটনটাকে ক্লিক করছো এরকম। বা মাউস ইন্টার যেই আ ইভেন্টটা আছে সেটাকে ধরে দেখাচ্ছেন আপনি যে তুমি হচ্ছে এখন মাউসটাকে হোভার করছো এরকম। আচ্ছা। কন্ডিশনাল রেন্ডারিং কি? কন্ডিশনাল রেন্ডারিং হচ্ছে এটাও আমরা দেখব যে আপনি কোন একটা ভ্যালু আছে। ঠিক আছে? অ্যান্ড এই ভ্যালুটার এগেইনস্ট এ আপনি কোন একটা ইনফরমেশন দেখালেন। মনে করেন আপনার কাছে দেওয়া আছে যে আ এজ বলে একটা প্যারামিটার আছে। এগুলো আমরা দেখব। এজ বলে একটা প্যারামিটার আছে। এটা দেওয়া আছে মনে করেন ভ্যালু দেওয়া আছে। এটা যখনই হচ্ছে আপনার 18 এর বড় হবে তখন ইউ আর অ্যান অ্যাডাল্ট। যখন 18 এর কম হবে ইউ আর নট অ্যাডাল্ট। তার মানে হচ্ছে একটা আ কন্ডিশনের এগেইনস্ট এ কোন কিছু হবে। যেমন আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিয়ে যাব। অথবা আজকে যদি রোদ হয় তাহলে আমি ছাতা নিয়ে যাব। আর না হলে আমি ছাতা নিব না। তার মানে এটা একটা কন্ডিশনের এগেইনস্ট এ আসছে। ঠিক আছে? যদি রোদ হয় অথবা যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে যাব। আর যদি গুড ওয়েদার হয় তাহলে ছাতা নিব না। তাই না? এরকম আরকি একটা ব্যাপার। আচ্ছা। লিস্ট অ্যান্ড কিস। তার মানে আপনি লিস্ট বলতে এটা জিনিসটার নামগুলো দেখেই বুঝতে পারছেন। সো আপনি যখন এই ম্যাপ থ্রু করে কোন কিছু করবেন, আপনি হচ্ছে কম্পোনেন্টস কি করে? আমি যেটা একটু আগে বলেছিলাম যে আপনি আ একটা জিনিস হচ্ছে আপনি কি বলে? আপনি হচ্ছে একটা জিনিসকে বারবার লিখতে পারেন অথবা একটা সিম্পল একটা স্ট্রাকচার একটা HTML ট্যাগ এর মতো একটা কম্পোনেন্ট বানিয়ে এটাকে বারবার গো থ্রু লুপ করে করতে পারেন। সো এই যে জিনিসটা আসতেছে এটাকে হচ্ছে একটা লিস্ট আকারে আসছে। সো React.js কিভাবে কাজ করে? React.js কিভাবে বোঝে যে কোনটা আপডেট হয়েছে? ঠিক আছে? এখানে আপনার মনে করেন ১০ টা প্রোডাক্ট যদি থাকে, ১০ টা প্রোডাক্টে ১০ টা যদি add to cart বাটন থাকে, ও আসলে বুঝবে কিভাবে যে আসলে কোন add to cart বাটনটাকে ক্লিক করা হইছে? এটা তো খুবই ভালো কোয়েশ্চেন, তাই না? সো ও যেটা করে ও হচ্ছে প্রত্যেকটার একটা ইউনিক কি দেয়। ঠিক আছে? KEY কি।
সো ও কি করে এটার এগেইনস্টে, এই কি এর এগেইনস্টে ও হচ্ছে এটাকে খুঁজে বের করে যে এটা হচ্ছে ফর এক্সাম্পল আইডি 1, ঠিক আছে? এই কিটাকে দিলেন আপনার আইডি 1। সো এইটা দিয়ে এটা দিয়ে আপনি হচ্ছে খুঁজে বের করলেন, এন্ড এইটা যখন চেঞ্জ হবে সাথে সাথে ওইটার আপডেটই করে, ঠিক আছে? এই কনসেপ্ট থেকে আসছে হচ্ছে রিঅ্যাক্টের ভার্চুয়াল ডম। আমরা হচ্ছে এইচটিএমএল যেটা করি, আমরা ডম নিয়ে আই গেস আপনাদের আইডিয়া আছে, ঠিক আছে? যেহেতু এতদূর আপনারা এসেছেন। সো ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, তার মানে আপনার পুরো ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আপনার ডম এর ভিতরে থাকে, ঠিক আছে? সেটাই হচ্ছে বেসিক্যালি ডম। সো এইচটিএমএল এ যেটা হয়, এইচটিএমএল ও হচ্ছে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন একদম পড়তে থাকে, ঠিক আছে? আপনার একদম ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করে হেড ট্যাগ, তারপর বডি ট্যাগ, তারপরে বডি ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ ডি হোয়াট এভার যা আছে সবগুলো লাইন বাই লাইন পড়তে থাকে। সো রিয়েল ডম এর ক্ষেত্রে যেটা হয়, আপনার যদি কোনো কিছু চেঞ্জেস হয় ও একদম আবার ফার্স্ট থেকে লাইন বাই লাইন পড়তে আসে। তো রিয়েক্ট যে ইভোলিউশনের জিনিসটা করলো, রিয়েক্টের রিভলিউশনটা ছিল হচ্ছে আপনি এখান থেকে আপনি রিয়েল ডম থেকে ও বের হয়ে ভার্চুয়াল ডম নামের একটা আইডি নিয়ে আসছে, যে ও কি করবে রিয়েল ডোমের একটা কপি ওর কাছে ক্রিয়েট করবে, যে এটা একটা ডম, এটা একটা ডম। সো এই রিয়েল ডোমের একটা কপি ভার্চুয়াল ডম হিসেবে ক্রিয়েট করবে, এবং যখন কোনো কিছু চেঞ্জেস হয় ও রিয়েল ডোমে হাত না দিয়ে ও জাস্ট ভার্চুয়াল ডোমে কম্পেয়ার করবে যে আচ্ছা এটা এই আইডিতে বা এই কিতে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, ও জাস্ট এটাকে আপডেট করবে, আপডেট করে এটাকে জাস্ট রিপ্লেস করে দিবে। তার মানে জিনিসটা আরো ফাস্টার না, আপনি পুরো জিনিসটা লাইন বাই লাইন গিয়ে কোথায় আপডেট হয়েছে আপডেট করে করা থেকে আপনার কাছে এটার একটা কপি আছে, যেখানে আপডেট হয়েছে এই জাস্ট আপডেট জায়গায় এটা বসাই দিয়ে জাস্ট এটাকে বসাই দিবে, শেষ। সো এইটাই হচ্ছে আপনার রিঅ্যাক্টের দেখা যাচ্ছে রিয়েল ডম ভার্চুয়াল ডম এর একটা কনসেপ্ট থাকে। এটা আপনার অনেক ইন্টারভিউতেও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে রিঅ্যাক্টের ভার্চুয়াল ডম এর কনসেপ্টটা কি, এই আর কি। সো আরো অ্যাডভান্স কিছু জিনিস সম্পর্কে আমরা দেখবো, যেমন আপনার কনটেক্সট এপিআই ফর স্টেট ম্যানেজমেন্ট। এই যে একটু আগে একটা জিনিস বলেছিলাম মনে আছে, যে আপনি একটা প্যারেন্ট থেকে চাইল্ড ইনফরমেশন পাঠাচ্ছেন, কিন্তু যেহেতু এটা ইউনিডিরেকশনাল ফ্লো, এই চাইল্ড থেকে আরেকটা চাইল্ড গ্র্যান্ড চাইল্ড ইনফরমেশন পাঠালে সেটা পারবেন। বাট এখন গ্র্যান্ড চাইল্ড যদি চায় তার চাইল্ড চিলড্রেন টু কে ইনফরমেশন পাঠাতে, সে কি পারবে? তো তার কি করতে হবে, ইনফরমেশনটাকে তার চাইল্ড তার প্যারেন্টের মাধ্যমে আরেকটা যে প্যারেন্ট তার কাছে পাঠাতে হবে, এবং সে আর কি তার আরেকটা যে চাইল্ড তার কাছে পাঠাবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি কনটেক্সট এপিআই দিয়ে আপনি হচ্ছে স্টেট কিভাবে ম্যানেজ করতে পারেন, আপনার একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্ট কিভাবে ইনফরমেশন পাঠাতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে রিঅ্যাক্টের কনটেক্সট এপিআই দিয়ে করতে পারেন। অথবা আপনি এটা ছাড়াও আপনি হচ্ছে বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট টুল আছে, যেমন রিডাক্স আছে, ঠিক আছে? তো রিডাক্স সাগা, রিডাক্স সাঙ্গ ওগুলো ইউজ করতে পারেন, অথবা বর্তমানে জু স্ট্যান্ড বলে আরেকটা স্টেট ম্যানেজমেন্ট টুল আছে, ওটাও ইউজ করতে পারেন। আচ্ছা, রিয়েক্ট রাউটার ফর নেভিগেশন। রিয়েক্ট রাউটার ফর নেভিগেশন মানে আপনি যেমন আপনার ডোমেইন ডট কম, যেমন কথার কথা আপনি ইন্টারেক্টিভ কেয়ার্স ডট কম স্ল্যাশ মনে করেন কোর্সেস, এই স্ল্যাশ যে কোর্স এটা হচ্ছে একটা আপনার রাউটিং পয়েন্ট, বা এটা হচ্ছে একটা নেভিগেশন। আপনি কোর্সেস পেজে কোর্সেস রাউটে গেলে আপনি ইন্টারেক্টিভ কেয়ার্সের সব কোর্সেস গুলো দেখতে পারলেন, ঠিক আছে? তারপর যেমন এটা কোর্সেস স্ল্যাশ আপনি মনে করেন মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথ ব্যাচ 4, তো তখন এরকম ওই রাউটে গেলে আপনি হচ্ছে ব্যাচ 4 এর আপনি ইনফরমেশনটা দেখতে পারেন। তো এই যে জিনিসটা, এই জিনিসটা রিঅ্যাক্টের এই রাউটিংটাকে করা হয়েছে রিঅ্যাক্ট রাউটার ডম এর মাধ্যমে, ঠিক আছে? আর এই জিনিসটাকে বলে নেভিগেশন, আপনি একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে নেভিগেট করতেছেন। এখানে আপনি গেলেন, যাওয়ার পর আপনি এখানে বাই নাও বাটনে ক্লিক করলেন, এটার পর আপনাকে আরেকটা রাউটে নিয়ে গেল, ওইখানে গিয়ে আপনি আপনার পেমেন্ট ইনফরমেশন দিয়ে দেন চেক আউট বাটনে গিয়ে দেন আপনার কাছে কোর্সটা আপনি পারচেজ করে ফেলেন। সো এইভাবে হচ্ছে এই যে প্রত্যেকটা রাউটে গেলেন, এটা হচ্ছে নেভিগেশনের মাধ্যমে, এটা রিঅ্যাক্ট রাউটার ডমের কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে হুকস। হুকস কি? হুকস মানে বেসিক্যালি আংটা বলতে পারেন। হুকস কি করে, ও হচ্ছে বেসিক্যালি আপনি কোন একটা কাজকে ইজিয়ার করার জন্য একটা কাস্টম, এই জিনিসটা অনেক ইন্টারভিউ কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনি রিঅ্যাক্টের হুকস এর পাশে আপনি কাস্টম হুকস বানাতে পারেন কিনা। কাস্টম হুকস কি? হুকস যেটা করে বেসিক্যালি, হুকস হতে বেসিক্যালি একটা ফাংশন বলতে পারেন। ও কি করে, এই ফাংশনটাকে আপনি কোন একটা স্পেসিফিক কাজের জন্য, যেমন ইউজ স্টেট হুকসটা হচ্ছে আপনার স্টেট ম্যানেজ করার জন্য, ওকে? ইউজ ইফেক্ট হুকটা হচ্ছে আপনার কোনো একটা ইফেক্টের চেঞ্জের জন্য, ঠিক আছে? মনে করেন আপনার কাছে এমন একটা ইফেক্ট লিখলেন, আপনি একটা এপিআই বানালেন, ওই এপিআই তে যদি কোনো একটা আইডি চেঞ্জ হয়, ওই আইডির এগেইনস্ট এপিআইটা বারবার কল হবে। তো আপনি ওইটার ডিপেন্ডেন্সি এরিয়াতে আপনি হচ্ছে জাস্ট আইডিটা বসায় দিবেন, আইডি চেঞ্জ আবার এপিআই কল। ব্যাপারটা হচ্ছে এরকম। এগুলো যখন এখন তো থিওরিটিক্যাল জিনিসটা দেখতেছেন, বেসিক একটা আইডিয়া হচ্ছে, বাট যখন আমরা প্রজেক্টে যাব তখন এই জিনিসগুলো অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর পারফরম্যান্স অপ্টিমাইজেশন উইথ মেমোরাইজেশন। এই মেমোরাইজেশন কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন এই যে একটু আগে একটা বললাম যে আপনি কোনো একটা আইডি চেঞ্জ হলো, ওটা এগেইনস্ট এপিআই কল হলো। এখন আইডিটা চেঞ্জ হয়ে আগের আইডি যদি আসে, এখন ওটা তো আমার কাছে অলরেডি আছে, ওটা তো অলরেডি আমি এপিআই কল করে এনেছিলাম। সো ওইটাকে আপনি মেমোরাইজ করতে পারেন, ওটাকে মনে রেখে আপনি কি করতে পারেন, তখন আর এপিআই কল করলেন, তখন এই জিনিসটাকে আপনি এখান থেকে দেখায় দিলেন, ঠিক আছে? এরকম আর কি।
তারপর টেস্টিং রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন। টেস্টিং রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন বলতে আপনি কোন একটা অ্যাপ্লিকেশন বানালেন, এটাকে তো টেস্ট করতে হবে যে এই ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো টেস্টিং এর জন্য হচ্ছে রিয়্যাক্টের সাথে কম্পেটিবল অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে আপনি জেস্ট আছে, মোকা আছে, ঠিক আছে। এগুলো দিয়ে কি করা, রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারেন। যেমন আপনি একটা লগ ইন পেজ বানালেন, লগ ইন পেজে আপনি ইউজার ইনফরমেশন এবং পাসওয়ার্ড ঠিকঠাক মতো দিতে পারছেন কিনা, বা সাইন আপ পেজে সবকিছু নিয়ে নিচ্ছে কিনা, বা আপনি একটা লোড টেস্টিং করলেন যে আপনি একসাথে 500 ইউজারকে রেজিস্টার করলেন, বা একটা ই কমার্স সাইট আপনার এখানে কোনো একটা ডিল দিলেন, এদিন 1 লাখ মানুষ আপনার ওয়েবসাইট হিট হইলো, নিতে পারে কিনা, এই টাইপের বিভিন্ন টেস্টিং আর কি আপনারা আপনার ওয়েবসাইটের উপর চালাতে পারেন, এই আর কি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আহ ওকে, আই গেস কারো কোনো কোয়েরিজ নাই। আহ তারপরে এখন হচ্ছে আমরা প্রজেক্ট ডেমনস্ট্রেশনে যাব, বাট এটা যাওয়ার আগে কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমি চাইতে 2 মিনিট দেখবো। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আপনারা আমার কাছে করবেন, তারপর আমরা ডিরেক্ট প্রজেক্ট স্টার্ট করব। ঠিক আছে। কারো যদি কোনো কোয়েরিজ থাকে চ্যাটে লিখতে পারেন। আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েরিজ নাই, যেহেতু কোনো কোশ্চেন্স আসে নাই। সো আমি ধরে নিচ্ছি আপনারা সবকিছু বুঝেছেন, আমি সবকিছু বুঝাইতে পারছি। ক্যান আই স্লিপ ফর 30 সেকেন্ড? স্পাইক, আমি বুঝি না আপনি কি মিন করছেন। স্পাইক, স্পাইক কি? আচ্ছা, হোয়াট এভার। আমি হচ্ছে আমি প্রজেক্ট ডেমনস্ট্রেশনে চলে আসি। সো আচ্ছা, সো আমি আমার ব্রাউজারে গিয়ে ওকে, তো আমি যদি সিম্পলি রিয়েক্ট জেএস লিখে গুগলে সার্চ করি, আমাদের ফার্স্টে যে ডকুমেন্টেশনটা আসবে সেটা হচ্ছে রিয়েক্ট ডট ডেভ। ঠিক আছে, রিয়েক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন। সো এখানে আগে হচ্ছে 2 টাইপের ডকুমেন্টেশন থাকতো, আপনার হচ্ছে একপাশে ক্লাস কম্পোনেন্ট দেখতে পারতেন, একপাশে হচ্ছে আপনার ফাংশনাল কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন। সো রিয়েক্ট ডেভে এখন হচ্ছে পুরোটা আপনি ফাংশনাল কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার আমি বলবো আপনি যখন নতুন কিছু শিখতে যাবেন সবচেয়ে বেস্ট ওয়ে শিখার হচ্ছে আপনার ডকুমেন্টেশন পড়া। আপনি ডকুমেন্টেশন পড়ে পড়ে যদি নিজে শিখতে পারেন, তাহলে এর থেকে আসলে বেস্ট ওয়ে শিখার কিছু নেই। তারপর আপনি শিখতে না পারলে আপনি অন্য মিডিয়ামের মিডিয়ামের ব্লগ পড়লেন, বা আপনি হচ্ছে ইউটিউবের কোনো ভিডিও টিউটোরিয়াল দেখলেন, ওইটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপরে হচ্ছে এখন তো আরো চ্যাট জিপিটি আছে, আপনি আরো ইজিলি জিনিসগুলো গ্র্যাবস করতে পারেন। আচ্ছা, আমরা কারো কোনো কুইজ থাকলে চ্যাটে লেখেন, আমরা হচ্ছে লাস্টে হচ্ছে আমরা হ্যাঁ, আপনার চ্যাটে লেখেন, দেন লাস্টে হচ্ছে আমরা ফ্লোর দিব, দেন আমরা একসাথে তখন আহ, কথা বলতে পারবো। ঠিক আছে। সো এইখানে যদি আপনি ফার্স্টে লার্ন রিয়াক্টে ক্লিক করেন, দেন ও হচ্ছে আপনি বলুন কিভাবে একটা আপনি রিয়াক্ট জেএস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন এন্ড অল। সো ও বলতেছে npx create next app at the আচ্ছা এটা নেক্সট জেএস, আচ্ছা রিমিক্স গেটসবি ডকুমেন্টেশনটা আপডেট করছে ওরা। আচ্ছা, সো রিয়াক্ট আপনি কয়েকভাবে ইউজ করতে পারেন। আপনি হচ্ছে একদম npx create react অ্যাপ দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনার আহ ভাইট দিয়ে ইউজ করতে পারেন। ভাইট রিয়াক্ট জেএস, ঠিক আছে।
আপনি হচ্ছে বাইট দিয়ে রিয়েক্ট জেএস আপনি ইনস্টল করতে পারেন। বাইট দিয়ে আপনি জাভা স্ক্রিপ্ট, ভ্যানিলা, ভিউ, টাইপ স্ক্রিপ্ট, আপনি ইউজ করতে পারেন। সো আমরা স্টার্ট করি। আমি জাস্ট একটা ইয়া দেখালাম, টার্মিনালটা কোথায় এখানে, হ্যাঁ। সো আমি কি করলাম, npx create react app, এটাতে কি করবো, আমাদের হচ্ছে অ্যাপের নামটা লিখবো। আমরা হচ্ছে আজকে একটা ওয়েদার অ্যাপ নিয়ে কাজ করবো, ওয়েদার অ্যাপ। সো আমরা দেওয়ার পর আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড যদি থাকে, অনলাইন থেকে সবকিছু নিয়ে এটে দেন হচ্ছে ও একটা ওয়েদার অ্যাপ ক্রিয়েট করছে। এটা ডিপেন্ডস অন আপনার ইন্টারনেটের কানেকশন, ও হচ্ছে এটা ইনস্টল হতে কিছু টাইম লাগবে। ঠিক আছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম এটা ইনস্টল হতে হতে কারো যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা চ্যাটে লিখতে পারেন। হ্যাঁ, রিয়েক্ট ইনস্টল করা বাইট দিয়ে ইনস্টল করা দুইটা ডিফারেন্স হচ্ছে, আপনি মানে বাইট হচ্ছে আরেকটা একটা কি বলেন থার্ড পার্টি বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি চাইলে রিয়েক্ট অ্যাপগুলোকে ইনস্টল করতে পারেন। বাইট, লেটেস্ট, এনপিএক্স, এই দুইটা কমান্ড কি সেম? হ্যাঁ, দুইটা কমান্ডই সেম। একটা হচ্ছে আরেকটা ডিপেন্ডেন্সি ধরে জিনিসটা সলভ করলেন, আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে জিনিসটাকে সলভ করলেন। ঠিক আছে। সো বাইট দিয়ে ইউজ করলে হচ্ছে আপনার আরেকটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করলেন, যেটাতে হচ্ছে আপনার উম, দেখেন ডিফারেন্স দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারেন। আপনি রিয়েক্ট ইনস্টল হতে হতে আপনি বাইট দিয়ে ও, ওকে, ফেল হয়েছে সামহাও। ওকে, উইয়ার্ড। তো বাইট ইনস্টল যদি করতে চাই, npm create byte at the rate latest, ও বলতেছে তুমি কি বাইট ইনস্টল করতে চাও, ক্রিয়েট এ বাইট, এটা ওকে টু প্রসিড। আমি বলছি হ্যাঁ, আমি প্রসিড করতে চাই। দেন ওকে বলতেছে তোমার যে প্রজেক্টটা করবা, প্রজেক্টের নামটা কি? আই গেস আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্মিনালটা। প্রজেক্টের নাম আমি দিলাম হচ্ছে আপনার ওয়েদার অ্যাপ 2024। ওকে। সো বলছো তুমি এখানে কি ফ্রেমওয়ার্ক ইউজ, তুমি কি ভ্যানিলা দিয়ে করবা, তুমি কি ভিউ ইউজ করবা, তুমি কি রিয়াক্ট ইউজ করবা, তুমি কি প্রিঅ্যাক্ট ইউজ করবা? প্রিঅ্যাক্ট হচ্ছে রিয়াক্টের মতো আরেকটা। তুমি কি সেলভেট ইউজ করবা নাকি সলিড নাকি? আমি বলছি না ভাই, আমি রিয়াক্ট ইউজ করবো। তো তুমি রিয়াক্টের সাথে কি টাইপ স্ক্রিপ্ট, তারপরে টাইপ স্ক্রিপ্টের সাথে এসডব্লিউএস, জাভা স্ক্রিপ্ট, হোয়াটএভার কি ইউজ করবো? আমি বলছি না, আমি জাভা স্ক্রিপ্ট, রিয়াক্ট রাউটার ভার্সন 7, আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করবো। তারপরে ও আমাকে এটা করে দিছে, দেখছেন, উইথিন 1 সেকেন্ড। এখন আমি যেটা করবো, আমি জাস্ট আমার ডিরেক্টরিটা চেঞ্জ করবো, বিকজ আমি হচ্ছে এখন ওয়েবিনের ডিরেক্টরিতে আছি। এখান থেকে আমি চেঞ্জ করে যাব হচ্ছে ওয়েদার অ্যাপ ডিরেক্টরিতে। ওয়েদার অ্যাপ 2024 গেলাম। যাওয়ার পর আমি কি করবো, আমাকে বলছে npm ইনস্টল করতে। ভালো কথা, আমি npm ইনস্টল করলাম, অথবা npm আই দিলে ইনস্টল হয়ে যাবে। ও আমার নোট প্যাকেজ মডিউলগুলো ইনস্টল করতেছে। এটা করার পর তারপর এটাকে আমি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করব, করে তারপরে হচ্ছে আমি npm রান dev দিব। ওকে, আমার npm ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে ফেলি। তারপরে বলতেছে ওপেন করলাম, এবার বলতেছে npm রান dev দিলে দেন হচ্ছে এটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি এখান থেকে দিব না, আমি দিব হচ্ছে আমার ভিএস করে টার্মিনাল থেকে। সো আমি এখানে টার্মিনালে যাব, গিয়ে নিউ টার্মিনাল দিব, তারপরে npm রান dev। সো আমার এটা রান হয়ে গেছে। আমার এটা দেখাচ্ছে কোথায়, ও হচ্ছে আমার লোকাল হোস্টে 5173 নম্বর পোর্টে চলতেছে। ঠিক আছে। সো আমি যদি যাই,
সো আমার লোকাল হোস্টে 5173 নাম্বার পোর্টে চলতেছে। ঠিক আছে, কাউন্ট ইজ 0 1 2 3। এই যে একটু আগে কাউন্টিং এর কথা বলেছিলাম, মনে আছে যে কাউন্ট যখন বাড়বে তখন কন্ডিশনালি কোনো কিছু দেখানো যায়, ওই টাইপের জিনিসগুলো। সো এখানে দেখেন বাইট দিয়ে ইনস্টল করলেও কি বলতেছে, আপনি যদি স্টার্ট করতে চান গেটিং স্টার্টেড, আপনি ফার্স্টে কি করলেন, আপনি হচ্ছে ইনস্টল করলেন। তারপরে কি এখানে ভিউ আছে, এখানে একসাথে ডিরেক্ট করা যায় সেটা দেখাইছে। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখালাম। ম্যানুয়াল ইনস্টলেশন ইন্ডেক্স ডট এইচটিএমএল এন্ড প্রজেক্ট রুট, এটা বুঝাচ্ছে কি এটা, আচ্ছা আমি বুঝাই দিব না আপনাদেরকে। ডেভ সার্ভার, আচ্ছা এটা দেখেন বলতেছে কি, এই যে আমরা যে npm রান ডেভটা দিছি, এটা কিসের এগেইনস্টে আসতেছে? আমাদের এখানে প্যাকেজ জেসনে আমাদের অলরেডি ডেভ বলে কিছু একটা আছে, ঠিক আছে। সো রান ডেভ মানে হচ্ছে বেসিক্যালি ভাইটটাকে আমি রান দিতে বলতেছি, ঠিক আছে, এই আর কি। তারপরে কোথায় ছিলাম, এখানে ক্লোন করছে, কোন করে করে এগুলো করছে, ফিচার্স কি দেখি, এখান থেকে কিছু একটা এনে টেনে, পাইথন টাইপস্ক্রিপ্ট, আচ্ছা সিএলআই, আচ্ছা এখানে আর আমি যাব না, আমি এখন ফোল্ডার স্ট্রাকচারে চলে যাই, আমি হচ্ছে রিঅ্যাক্টের বেসিকে চলে যাই, এরপরে হচ্ছে আমরা এটাও লাগবে না আমার, এটাও লাগবে না, আমি ডিরেক্ট আসি, ঠিক আছে। সো এবার আমি যেটা করব, আমি হচ্ছে ফার্স্ট একটু ফোল্ডার স্ট্রাকচারটা বলে, আপনি যখন একটা রিঅ্যাক্ট জেএস অ্যাপ ইনস্টল করবেন এটা দেখতে কিরকম হয় বা কি কি থাকে এখানে। ওকে, তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নোট মডিউলস বলে একটা জিনিস থাকে। নোট মডিউলস কি, আপনার প্রজেক্টটা রান করার জন্য কিছু ডিপেন্ডেন্সি থাকে, ঠিক আছে, ওই ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে এই নোট মডিউলস ফোল্ডারে থাকে। তো এখানে মোটামুটি আপনাদের কোনো কাজ থাকে না, আপনি যদি কোনো একটা প্যাকেজ ইনস্টল করেন সেটা নোট মডিউলস ফোল্ডারে চলে আসে। সো এটা যখন আমরা হচ্ছে গিটহাবে আপলোড করবো প্রজেক্টটাকে, তখন আমি গিট ইগনোরে হচ্ছে আমরা এটাকে নোট মডিউলসটাকে ফালায় রাখবো, কারণ নোট মডিউলসটা কখনো আর কি আপলোড করতে হয় না, কি কি প্যাকেজ ইনস্টল করতেন বা কি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের পাবলিক পাবলিক ফোল্ডারটি, এটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসিবল যে ইনফরমেশন গুলো সেটা হচ্ছে আমাদের এখানে থাকে। যেমন এই ভাইটের লোগোটা, এটা হচ্ছে পাবলিক, আপনি যদি কোনো একটা ইমেজ দেখাতে চান সেটা আপনার ভাইট দিয়ে ইনস্টল করলে আপনার ফোল্ডার স্ট্রাকচার একরকম থাকবে, আপনি যদি npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে করেন তখন আপনার ফোল্ডার স্ট্রাকচারটা আরেক রকম থাকবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে এসআরসির ভিতরে আমরা মোটামুটি সব কাজ করব, এটাতে আসতেছে একটু পরে। এরপর আমরা বাইরে কি কি দেখতে পাচ্ছি সেটা একটু বলি। ভাইট কনফিগ ডট জেএস, এখানে হচ্ছে মানে ভাইটের কোনটা আমি ইনস্টল করছি, যে একটু আগে আমি বলে দিলাম যে রিঅ্যাক্ট ইনস্টল করো, সো এখানে প্লাগইনস এই জন্য রিঅ্যাক্ট দিয়েছি। আমি যদি বলতাম অ্যাঙ্গুলার ইনস্টল করতে তখন অ্যাঙ্গুলার লিখে দিত আর কি এখানে। তারপরে প্যাকেজ জেসন হচ্ছে বেসিক্যালি আপনার কি কি ডিপেন্ডেন্সি আছে প্রজেক্টে চলার জন্য সেটা আর কি দিয়ে দিচ্ছে, যেমন রিঅ্যাক্ট ডম, ইএসলিন্ট প্লাগইন। তারপর আমি যদি কোনো একটা প্যাকেজ ইনস্টল করি, মনে করি রিঅ্যাক্ট রাউটার ডোম, তখন ওই এখানে রিঅ্যাক্ট রাউটার ডম, তখন রিঅ্যাক্ট রাউটার ডম চলে আসবে, এরকম আর কি। প্রত্যেকটা প্যাকেজ একটা প্রজেক্ট রান হওয়ার জন্য যা যা লাগবে সব হচ্ছে এখানে চলে আসে। তো পরে যখন আপনি প্রজেক্টটাকে আপনি জাস্ট জিপ করে যদি পাঠান বা এটাকে যদি আপনি ক্লোন করেন, তখন আপনি npm ইনস্টল দিলেই ও প্যাকেজ জেসনে যা যা আছে দেখে ওইভাবে পুরো প্রজেক্টটাকে আপনাকে সেট আপ করে দেয়, এই আর কি। ইন্ডেক্স জেএস এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই ইয়াটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ভাইট প্লাস রিঅ্যাক্ট, এই কথাটা মনে করেন আপনি এখানে লিখে দিলেন ভাইট প্লাস রিঅ্যাক্ট, এখানে আপনি লিখে দিলেন যে ওয়েদার অ্যাপ 2025, 2024 আমাদের অলমোস্ট শেষ। সো আমাদের ওয়েদার অ্যাপ 2025, এবং এখানে দেখেন ওয়েদার অ্যাপ 2025, তার মানে এটা খুবই রিয়েল টাইম হচ্ছে, ঠিক আছে। তার মানে আপনি চেঞ্জ করছেন সাথে সাথে এসে আপনার রিফ্রেশ করতে হয় না, এটা অটোমেটিকলি হচ্ছে আপনার আপডেট হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে দেখেন এখানে একটা ডিভ দেখতে পাচ্ছেন, এই ডিভের আইডি হচ্ছে রুট। এই রুট দিয়ে হচ্ছে বেসিক্যালি কি করতেছে, ওইটা দিয়ে হচ্ছে পুরা আপনার রিঅ্যাক্ট জেএস প্রজেক্টটাকে, রিঅ্যাক্ট জেএস অ্যাপটাকে হচ্ছে র্যাপ করে রাখতেছে। র্যাপ মানে হচ্ছে বেসিক্যালি আটকে রাখতেছে, and যা যা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডিভের আন্ডারে থাকে, ওকে। সো এবার চলে আসে আমার এসআরসির ভিতরে, যেখানে আমি সব কাজ করবো। এখানে কি, এখানে হচ্ছে অ্যাসেটস গুলো বা লোগো গুলো থাকে, ঠিক আছে। অ্যাসেটস এর ভিতরে আপনার ইমেজ গুলো, লোগো গুলো, সেগুলো এখানে থাকে। তারপর অ্যাপ ডট সিএসএস কি, অ্যাপ ডট সিএসএস হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাপের যে পুরা অ্যাপ্লিকেশনটার যেই আপনার সিএসএস গুলো সেটা হচ্ছে অ্যাপ ডট জিএসএস থাকে, এটা হচ্ছে বেসিক্যালি একটা মাদার ফোল্ডার বলতে পারেন, ঠিক আছে। আপনি এখানে যদি কোনো কিছু লেখেন আপনার পুরা প্রজেক্টে জিনিসটা পাবে, ঠিক আছে। এছাড়া আপনি অনেকে যেটা করেন, আপনি একটা কম্পোনেন্টস বানালেন, কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আপনি ওই কম্পোনেন্টস এর নাম ডট জেএস, ওই কম্পোনেন্টস এর নাম ডট সিএসএস এভাবে করে 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 ওই সিএসএস টা এখানে রাখতে পারেন, ঠিক আছে। এক এক
মানে এক একজনের আসলে করার স্টাইল বা এক এক কোম্পানি টু কোম্পানি আমি দেখেছি আপনার এই কোডিং স্ট্রাকচার একটু ডিফারেন্ট হয়। কোনো কোম্পানিতে দেখা যায় একটা কম্পোনেন্টের ফোল্ডার রাখে, আর হচ্ছে এটার ভিতরে কম্পোনেন্টের নাম এবং এটার স্টাইল রাখে। কোনো কোম্পানিতে দেখে না, এভাবে না, আমি হচ্ছে এটাকে আমি জাস্ট রুটে রেখে এই সিএসএস এর জন্য হচ্ছে আলাদা ফোল্ডার থাকবে আমার, ওই ফোল্ডারের ভিতরে আমি দেন এভাবে করে রাখবো। ঠিক আছে, সো এটা আসলে আপনি এই জিনিসটা আপনার গ্র্যাপস করতে হবে যখন যেই কোম্পানিতে আপনি কাজ করতে যাবেন, ওই অনুযায়ী হচ্ছে আপনার ওদের কোডিং স্ট্রাকচারটা আপনার ফলো করতে হবে। সো আমার এখানে কোনো কিছু লাগবে না হোপফুলি। আমি এখানে আহ, একটু কমেন্ট করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমি সবকিছু রিমুভ করে দেই। আরে, সো আমার সিএসএস এর ভিতরে আমার কোনো সিএসএস লাগবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সবকিছু রিমুভ করে দিয়েছি। ট্যাব ডট সিএস আমার ফাঁকা, ইন্ডেক্স ডট এইচটিএমএল কিছু না, এটাও ফাঁকা। তারপর আমি যেটা করবো, আমার হচ্ছে এই অ্যাপ ডট জিএসএক্স। ঠিক আছে, আমাদের মেন যা কাজ হবে অ্যাপ ডট জিএসএক্স এর ভিতরেই। ইন্ডেক্স ডট সিএসএস এখানে আমাদের কিছু জিনিসপাতি আছে, এটা আমি হাত দিলাম না এটাতে। এখানে বেসিক্যালি আপনার সিএসএস, এবং এখানে এন্ড এইখানে হচ্ছে দেখেন ক্রিয়েট রুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট রেন্ডার। তার মানে এখানে দেখেন কি বলতেছে ও, এই যে দেখেন আমি যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল কি করছিলাম মনে আছে, এখানে আমার একটা রুট আছে, রুটটাকে আমি একটা রুট আইডি দিয়েছিলাম। ঠিক আছে, আমি এখানে কিভাবে কি করতেছি, আমি জাস্ট ওই রুটটাকে ধরে আমি যা যা কিছু লিখতেছে ও হচ্ছে এটাকে রেন্ডার করতেছে, এবং আমার অ্যাপের যা জেএসএক্স সেটা এখানে আসতেছে, ইম্পোর্ট করে আনতেছি, ওই অ্যাপটাকে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটা রিমুভ করে এখানে দেই, এখানে কিছু নাই, দেখছেন? আপনি কিন্তু এখানে অ্যাপ জেএস লিখছেন, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে আপনি এখানে কমেন্ট করে রাখছেন। আপনার রিঅ্যাক্টে হচ্ছে এভাবে কমেন্ট করে। ঠিক আছে, আপনি এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, দেন ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, দেন আপনার স্টার ব্যাকওয়ার্ড স্ল্যাশ এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। সো এভাবে হচ্ছে আপনার বেসিক্যালি কার্লি ব্রেসেসও বলে, এভাবে হচ্ছে বেসিক্যালি কমেন্ট করা হয়। সো ও যেটা করতেছে, আমি জাস্ট পুরো ফোল্ডার স্ট্রাকচারটা বললাম, আপনি হচ্ছে একটা আইডি রুট থাকে, ওই রুটকে আপনি রেন্ডার করতেছেন বেসিক্যালি এখানে, এবং যা যা স্টাইলিং দিচ্ছেন ইনডেক্স ডট সিএসএস এ সেটা হচ্ছে এখানে থাকবে। দেখেন আমি স্টাইলিংটাকে সরাই ফেলছি, কমেন্ট করে রাখছি দেখে, এটা পুরো একদম প্লেন। এবং আমি এখানে যদি ক্লিক করি আপনার জাভাস্ক্রিপ্ট কাজ করবে, কিন্তু স্টাইলিং আসবে না এখানে। সেই জন্য আমি স্টাইলিংটা এখানে রেখে দিলাম, রেখে জাস্ট এটা দেখলাম। ভালো কথা, এটা ডান। ইন্ডেক্স এচটিএমএল বুঝতে পারছেন, আমরা মেন যা করবো আমার অ্যাপ জেএসএক্স এ করবো। আচ্ছা, সো আমরা কি কি নিয়ে ডিসকাস করতেছিলাম মনে আছে? আমরা হচ্ছে যেটা যেটা বলতেছিলাম, উম, আমরা হচ্ছে কম্পোনেন্টস নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, আচ্ছা। সো আমি এই এসআরসির ভিতরে একটা ফোল্ডার বানাই। এখানে ফোল্ডার স্ট্রাকচারের মেন ইয়া হচ্ছে আপনি এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার বানাবেন। তারপর আপনি যদি কোনো আপনার একটা কোনো পেজেস থাকে, পেজ তো অবশ্যই থাকবে, সো পেজেস নামে একটা ফোল্ডার বানাবেন। সো পেজেস এর ভিতরে আপনার পেজেস গুলো থাকবে, কম্পোনেন্টস এর ভিতরে আপনার কম্পোনেন্টস গুলো থাকবে। সো কম্পোনেন্টস ভিতরে কি, এখানে মনে করেন, আচ্ছা ফার্স্টে পেজ আছে, মনে করেন আপনার আরেকটা পেজ আছে, পেজটা হচ্ছে এটার ভিতরে আবার যেটা করতে হয় এটা হচ্ছে একটা ফোল্ডার করতে হয়। তা কয়েক রকম পেজ থাকতে পারে, আপনার অ্যাবাউট পেজ থাকতে পারে। ঠিক আছে, পেজেস এর ভিতরে আপনার মনে করেন সার্ভিসেস পেজে থাকতে পারে। ঠিক আছে, মনে করেন আপনার আর কি পেজ থাকতে পারে, আপনার মনে করেন উম অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ থাকতে পারে। ঠিক আছে, তো এবার এটার ভিতরে যেটা করবেন আপনি হচ্ছে এটার ভিতরে আপনি মনে করেন দিয়ে দিবেন যে কন্ট্যাক্ট ডট জেএস, এবং কোনো কোনো জায়গায় আপনার ফোল্ডার স্ট্রাকচার থাকবে হবে যে আপনি স্টাইলিং এর জন্য আলাদা ফোল্ডার থাকবে, ওটাতে আপনি লিখতে পারেন, অথবা এখানে আপনি ডিরেক্ট করে ফেলতে পারেন স্টাইলিংটা। আচ্ছা, সো এখানে আপনি কি করবেন, রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট ক্রিয়েট করবেন। এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি ইম্পোর্ট রিয়াক্টটাকে নিয়ে আসবেন। এখানে ইরর দেখাচ্ছে কারণ ওখানে ওই ইম্পোর্টটাকে এভাবে ইয়া করছে। React is defined but never used. React এখানে ইউজ করছি বা দরকার নেই, বিকজ এটা বাইট। সো এখানে কন্ট্যাক্টের ভিতরে আপনি মনে করেন লিখে দিলেন H1 ট্যাগের ভিতরে hello world। ঠিক আছে, সো এটাকে এখানে লিখবেন, লিখে হচ্ছে এখানে আসবেন, দেখবেন আসবে না, কারণ হচ্ছে এখানে আমি কিছু ইয়ে করি না, আমি জাস্ট এটাকে আপাতত একটা কম্পোনেন্ট বানাইছি। কম্পোনেন্টটা কিভাবে কাজ করে আমি জাস্ট আপনাদেরকে, ও এটা আমি পেজ বানাইছি, সরি। আমি একটা কম্পোনেন্ট বানায় দেখাই এখানে। কম্পোনেন্টস হচ্ছে এখানে কম্পোনেন্টস এর হচ্ছে আপনার একটা সেম ফোল্ডার স্ট্রাকচার আছে, আপনি হচ্ছে যেই পেজের জন্য কম্পোনেন্ট বানাবেন ওইটা তখন ওইভাবে ওই পেজের নাম থাকবে। ঠিক আছে, মনে করেন এখানে আমি একটা কম্পোনেন্ট বানাবো কন্টাক্ট পেজের জন্য। ঠিক আছে, সো এটা কম্পোনেন্টের নামটা কি থাকবে, মনে করেন আপনার গ্রিটিংস ডট জেএস। ঠিক আছে, কথার কথা। আমি আরেকটা কম্পোনেন্ট বানাবো যেটা হচ্ছে আপনার ডিটেলস ডট জেএস, কথার কথা। ঠিক আছে, ডিটেলস ডট
জেএস। এটাকে আমি ক্রিয়েট করলাম। গ্রিটিংস এর এখানে আছে স্ট্যাটলেস কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। ওকে, এবার অ্যাপজেক্স থেকে অ্যাপজেক্স এ যা আছে আমার সবকিছু আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। ঠিক আছে, ওইখানে অলরেডি আমাকে একটা কাউন্টার বানাই দিছে, বাটন ক্লিকে কাউন্টার ইনক্রিজ হচ্ছে, কাউন্ট ইজ এইটা। ওকে, কাউন্ট ইজ এইটা। ওকে, সুন্দর, ভালো কথা। হুম, আচ্ছা, এটা এইটাকে রেখে বাকিগুলাকে ডিলিট করে দেই। আলটিমেটলি কাউন্ট আমাদের লাগবে। সো আমার রিয়েক্টের লোগো, বাইটের লোগো। সো কাউন্ট ইজ 0। আচ্ছা, ভালো কথা। এখন আপনি যদি এখানে স্টাইলিং করতে চান, আপনি এখানে এভাবে স্টাইল ট্যাগ দিয়ে, সরি, আপনি এখানে স্টাইল ট্যাগ দিয়ে দেন এখানে স্টাইলিং করতে পারেন। এখানে দিয়ে দিলেন যে মার্জিন লেফট 10 পিক্সেল। ঠিক আছে, রিয়েক্টে হচ্ছে স্টাইলিংটা এভাবে করা হয়। আহ আপনি যখন হচ্ছে এইচটিএমএল স্টাইল করবেন তখন স্টাইল ট্যাগ লিখে ওইটার ভিতরে করতে হয়। রিয়েক্টের ক্ষেত্রে যখন স্টাইলিং করবেন তখন এভাবে কার্লি ব্রেসেস দিয়ে, কার্লি ব্রেসেসের ভিতরে এখন মার্জিন লেফটের পাশে আপনি একটা জিনিস দিতে চাইলেন, যে মনে করেন এ দেখেন এভাবে হচ্ছে প্রত্যেকটা মানে কমা কমা দিয়ে পরের লাইনে লিখতে হয় আর কি। ঠিক আছে, আর রিয়েক্ট হচ্ছে আপনার বেসিক্যালি আপনার ক্যামেল কেসে লেখা হয়, যেমন মার্জিন লেফট এখানে আমরা এইচটিএমএল এ লিখলে হচ্ছে মার্জিন, তারপরে কমা, মার্জিন হাইফেন, তারপরে লেফট লিখে করতাম। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার মার্জিন, তারপর ক্যামেল কেস আরেকটা বার আপার কেসে শুরু, লেফট, এভাবে আর কি। ঠিক আছে, আমি ওটাতে যাচ্ছি না, আমি জাস্ট আপাতত একটা জিনিস দেখালাম আপনাদেরকে। ওকে, কাউন্টটাকে ক্লিক করে গ্রাউন্ড ইনক্রিজ হবে। আচ্ছা, এটা আমাদের মেন কনসার্ন ছিল না। আমাদের মেন কনসার্ন হচ্ছে আমরা হচ্ছে কন্টাক্ট নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এইচটিএমএল ট্যাগের মতো, বাট এটা হচ্ছে একদম এমটি। ঠিক আছে, এটাকে আপনার এটাকে ইউজ করেছে, এটা আপনি এটাকে এমটি ফ্র্যাগমেন্ট বলা হয়। ঠিক আছে, সো আপনি অনেক জায়গায় ইন্টারভিউ কোশ্চেন বা এখানে আনসার করতে পারে যে, বা আপনি এখানে মানে যদি কোনো জায়গায় আপনি এইচটিএমএল ট্যাগ লিখতে না চান, আপনি ডিভ সেকশন এরকম কিছু লিখতে না চান, তখন এভাবে এরকম আপনি এমটি ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা ইউজ করে ডিভের মতো কাজ করে, এটার ভিতরে যা ইচ্ছা তা লিখতে পারেন। আচ্ছা, সো আমি এটা এখন যেটা দেখাতে চাইছিলাম, আমি হচ্ছে কন্টাক্ট, আমার যেই কন্টাক্ট, তো না, এটা হচ্ছে আমার ডিটেলস মনে লিখেছিলাম, দাঁড়ান 1 মিনিট আমি দেখে আসি। হ্যাঁ, গ্রিটিংস এর ভিতরে মনে করেন হ্যালো, মনে করেন গুড মর্নিং, ইন্টারেক্টিভ, আর ওয়েলকাম টু। ঠিক আছে, সো এখন গ্রিটিংস কম্পোনেন্টটাকে আমি জাস্ট এখানে কি করবো, এটাকে আমি নিয়ে আসবো গ্রিটিংস। আচ্ছা, সো ওয়েট, ফেল টু আচ্ছা, ও এটাকে বলতেছে এটা জেএসএক্স ইউজ করছে, বিকজ আমি হচ্ছে জেএস ইউজ করছি, তাই এটাকে ইউজ দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে এখানে ডিটেলস এর এখানে এটাকে জাস্ট আমি যদি জেএসএক্স দিয়ে দিই, বিকজ ও হচ্ছে জেএস এবং জেএসএক্স দুইটাকে দুইভাবে ট্রিট করতেছে। ঠিক আছে, দ্যাটস ফাইন। কিন্তু ইউজুয়ালি এটা হয় না, এটাকে আমি ফিক্স করে ফেলতে পারি, বাট এখন আমি এটাতে যাচ্ছি না। আমি হচ্ছে এখন কি হচ্ছে, আচ্ছা, সার্ভারটাকে আমি একটা রিস্টার্ট দিই। দেখছে, ওয়েলকাম টু আর রিয়াক্ট জেস ওয়েবিনার। আচ্ছা, সো আমি যেটা এখন করব, আমি যেটা হচ্ছে কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, সো এই দেখেন, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আপনার কম্পোনেন্টস। ঠিক আছে, কম্পোনেন্টস কি? কম্পোনেন্টস হচ্ছে আপনার একটা এইচটিএমএল ট্যাগের মতো। ঠিক আছে, আপনার এইচটিএমএলটা কিভাবে লেখে, এই যে দেখেন আপনি বাটন লিখছেন, বাটন একটা আপনার ট্যাগ শুরু হয়েছে, এটা ক্লোজ হয়েছে। তো এই এইচটিএমএল ট্যাগের মতোই কিন্তু আপনার এই জিনিসটা লেখা হয়। এটা কিভাবে না লিখে আপনি এটা কিভাবে লিখতে পারেন, সেখানে গ্রিটিংস, তার মানে আপনি গ্রিটিংস ট্যাগ, গ্রিটিংস একটা ট্যাগের মতো কাজ করছে, এটাই হচ্ছে বেসিক্যালি একটা কম্পোনেন্ট। ওকে, সো আপনি এখানে যতবার লিখবেন ততবার আসবে। মনে করেন এখানে আপনি আবার গ্রিটিংস লিখলে, তো আপনাকে আবার ওয়েলকাম জানাবে যে ওয়েলকাম টু রিয়াক্ট জেএস ওয়েবিনার। ওকে,
সো জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে। সো সো এটা হচ্ছে বেসিক্যালি কম্পোনেন্টস। কম্পোনেন্টস কি, আপনি যখন কোনো একটা জিনিসকে বারবার রিপিটিভ করতে চাবেন, তখন হচ্ছে আপনি বারবার এই কথাটা না লিখে আপনি একটা কম্পোনেন্টস বানায়, কম্পোনেন্টস বানিয়ে তখন হচ্ছে জিনিসটাকে আপনি ওইখানে দেখাতে পারেন। ঠিক আছে? সো কম্পোনেন্টস ছাড়া এখন মনে করেন না, আপনি হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এখানে আহ ইনফরমেশন পাঠিয়ে দিবেন। ঠিক আছে? ওয়েলকাম টু আওয়ার রিয়েক্ট জেএস ওয়েবিনার, যেমন এখানে আমাদের আজকের ওয়েবিনারে আহ আচ্ছা, প্রজেক্টের সোর্স বাদে বাকি ফাইলগুলো একটু হালকা, হ্যাঁ অলরেডি আলোচনা করছি আমি। তারপর কিছু বুঝতে না পারলে বললেন, মানে কোন ফোল্ডারে বা কোন ফাইলে কি থাকে। জেএস আর জেএসএক্স কাজ কি সেম? আচ্ছা, জেএসএক্স হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সএমএল। ঠিক আছে? সো এই জেএসএক্স টা দিয়ে যেটা করে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার এইচটিএমএল এর কোডের ভিতরে আপনি হচ্ছে জাভা স্ক্রিপ্টটা লিখতে পারেন। ঠিক আছে? যেমন আহ স্প্যাম করতেছে কি আজকে সুমিত ভাই, ক্লাস করবে এতবার ভাষা কিছু নাই। আচ্ছা, সো যেমন দেখেন এখানে কিন্তু এটা একটা আপনার এইচ, এটা বলতে পারেন আপনি একটা এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, বাটন এই কথাটা। কিন্তু দেখেন এটার ভিতরে কাউন্ট বলে একটা জিনিস আছে, যেটা কিন্তু একটা ডাইনামিক জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের জিনিস। যেটা হচ্ছে আপনি কি করতেছেন, কাউন্টটাকে যতবার ইনক্রিজ করা হচ্ছে, যেমন এটাকে ক্লিক করতেছেন, ইনক্রিজ হচ্ছে ততবার কিন্তু এটা দেখাচ্ছে। ওকে, তার মানে কি, আপনি একটা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর সাথে আপনি জাভা স্ক্রিপ্টে লিখতে পারতেছেন। সো এই জিনিসটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সএমএল। এটাও দেখবেন অনেক সময় ইন্টারভিউতে আস্ক করছে জেএসএক্স জিনিসটা কি। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি জেএসএক্স। আর জেএস তো নর্মাল যে জেএস, বাট আপনি জেএস ফোল্ডারের ভিতরে জেএসএক্স লিখতে পারেন, বাট এখানে যেহেতু বাইট ইউজ করতেছেন, ওইখানে ইএস লিনটে বলা আছে, সেই জন্য আর কি ও একটু এরর করতেছে। সো এটা সমস্যা নেই, জাস্ট ডিফারেন্টটা যাতে বোঝা যায়। আপনি হয়তো কোনো কিছু ইম্পোর্ট করে বা জাভা স্ক্রিপ্টে কোনো ফাংশনাল বা কোনো হুকস বানিয়ে কিছু করতে চান, তখন হচ্ছে আপনি যাতে এখানে আনতে পারেন, এই জন্য আর কি জিনিসটা এভাবে করা। আচ্ছা, সো যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে কম্পোনেন্ট জিনিসটা বুঝতে পারছেন যে কম্পোনেন্টস কি, আপনি হচ্ছে জিনিসটাকে, সেম জিনিসটাকে কয়েকবার দেখার জন্য আপনি তখন হচ্ছে এভাবে এই জাস্ট একটা ট্যাগের মতো বানায় ফেলবেন, তখন ওই জিনিসটা বারবার এরকম আসবে, ওয়েলকাম টু রিয়েক্ট জেএস ওয়েবিনার। আমি এখানে মার্জিন লেফট না দিয়ে আমি মার্জিন সব জায়গায় দিয়ে দিই, উপর নিচে ডানে বামে, তাইলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, সো এবার হচ্ছে মনে করেন আপনি ইনফরমেশন পাঠাবে, যে এখানে আমাদের সাথে এখানে অনেকেই আছে, অনেক লার্নাররা আছেন। মনে করেন এখান থেকে আমি চ্যাটের থেকে দুইজনের নাম নেই। মনে করেন আবিদ নামে একজন আছে, আবিদ শাকিল। ঠিক আছে, দুইজন আছেন। সো আমি এইখানে দুইটা নাম পাঠাই দিব। ঠিক আছে, নাম পাঠিয়ে কি দিব, মনে করেন এর নাম দিলাম আবিদ। সো এইবার এই নামটাকে হচ্ছে আমার এই কম্পোনেন্টে রিসিভ করতে হবে, তাই না? রিসিভ করে দেন হচ্ছে আমি এটাকে ইউজ করতে পারবো। নেম নামে ইউজ করলাম, তারপরে এই নেমটাকে এখানে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ডিস্ট্রাকচার করে আনছিলাম, বাট ডিস্ট্রাকচারটাকে এখানে নেই। আচ্ছা, ফার্স্টে নেওয়ার আগে আমি এটাকে আপনাকে কনসোল লগ করে দেখাই যে ও আসলে কিভাবে আসতেছে। ঠিক আছে, সো আমি কি করছি এখানে, এখানে আমি জাস্ট একটা কন্টাক্ট না, আমি জাস্ট এখানে একটা কি পাঠিয়ে দিছি, আমি জাস্ট এখানে একটা নাম পাঠিয়ে দিছি। ঠিক আছে, গ্রিটিংস, গ্রিটিংসে আমি একটা নাম পাঠিয়ে দিছি। এবং যখনই আমি এখানে যাচ্ছি, ওইটা আমি কনসোল লগ করে দেখানো উচিত। আমি যদি এখানে আসি, ও হচ্ছে দেখেন আমাকে কি দিচ্ছে, নাম আবিদ এটা দিচ্ছে। এটা কোথায় দিচ্ছে, গ্রিটিংস এ জেএসএক্স এর 2 নম্বর লাইন থেকে। তার মানে দেখেন আমি যেহেতু নামটাকে পাঠাইছি, এজন্য ও নামটাকে এখানে পাচ্ছে। কিন্তু আমি কিন্তু এখানে গ্রিটিংসটাকে হচ্ছে আবার পাঠাইছি, কিন্তু গ্রিটিংসটা কিন্তু এখানে পাচ্ছে না। ঠিক আছে, মানে তখন কিন্তু নামটা এখানে পাচ্ছে না। ওকে, না পাওয়ার কারণ কি, তখন আমি কিন্তু ফার্স্টটাতে প্রপস পাঠাইছি, প্রপসের ইনফরমেশন পাঠাইছি, পরেরটা থেকে ইনফরমেশন পাঠাইনি। এই জন্য হচ্ছে পরেরটাতে পাচ্ছে না। ওকে, সো এখন আমি নামটাকে পাইলাম, নামটাকে পেয়ে আমি কি করতে পারি, নামটাকে আমি চাইলে ডিস্ট্রাকচার করে বসাইতে পারি, বসায় দেন এখানে আমি জাস্ট, এবার যদি আমি দেখি এখানে নামটা কিভাবে পাচ্ছে আমার, বা এখানে যেহেতু এরর দিচ্ছে, কি বলে এখানে এরর দেখি, প্রপস ভ্যালিডেশন, ও এটা প্রপস ভ্যালিডেট করতে বলতেছে, প্রপস ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি এত ইন ডিটেলস এর ডিসকাশন আমি এখন যাব না, আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখাই। সো আমি যেটা করব, আমি এখানে ধরে নিলাম যে কনস্ট্যান্ট পার্সনটার নাম কি, পার্সন, পার্সনটার নাম হচ্ছে, দেখেন আমি, আচ্ছা আগে কনসোল লগটা দেখাই আপনাদেরকে। কনসোল লগে যদি দেখি,
এটা কিভাবে দিচ্ছে, ও হচ্ছে আমাকে একটা অবজেক্ট আকারে দিচ্ছে। এই জন্যই বলছি আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলো যদি আগে ক্লিয়ার হয়, দেন হচ্ছে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। সো এখানে কি করবেন, এটা হচ্ছে পার্সোনাল ইয়েটা হবে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার নেম। ঠিক আছে, আপনি নেম, এবার কনসোল লগ যদি করেন পার্সনটাকে, আচ্ছা wait, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনি নেম ডট ভ্যালু আই গেস, রাইট? ও নেম ডট নেম, সরি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। আর ওইখানে আনডিফাইন্ড আসছে কজ ওইখানে নাই আমাদের। ঠিক আছে, কনসেপ্টটা দেখেন। বা এখানে আমি পার্সন পাঠাই দিই, নেম 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 ডট নেমটাই শুনতে কেমন লাগতেছে। পার্সন পাঠা দিলাম আবিদ। সো এখানে হচ্ছে আমার আহ, এইখানে আমি, আচ্ছা থাক, সমস্যা নেই, তাদেরকে কনফিউজ করতে যাচ্ছি না আমি ফার্স্ট ইয়াতেই। সো আমি যেটা করতে পারি, এটাকে আমি ডিস্ট্রাকচার করে নেমটাকে এখানে নিয়ে আসতে পারি। এবং এখানে আনডিফাইন দেখাচ্ছে, সো তাহলে হচ্ছে আমি যেটা করতে পারি, যদি না থাকে তাহলে দিব হচ্ছে মনে করেন আমার নাম। ঠিক আছে, তাহলে দেখেন, ফার্স্টে কম্পোনেন্টটাকে আমি যেটা করলাম, ফার্স্টে কম্পোনেন্টটাকে আমি জাস্ট একটা নাম পাঠিয়ে দিলাম, এবং এই নামটা যদি পায় ও এক্স্যাক্টলি ওই নামটা দেখাচ্ছে। পরের কম্পোনেন্টে আমি কোনো নাম পাঠাই নাই, এই জন্য আনডিফাইন্ড পাঠাচ্ছিল, এই জন্য আমি দিছিলাম অথবা, যদি এটা পায় এটা বসাবে, যদি না পায় তাহলে আমার নাম বসিয়ে দেবে, ও হচ্ছে আমার নাম বসাই দিছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করবো, আমি হচ্ছে এখানে পার্সনের নামটা বসাবো, ওয়েলকাম টু আর রিয়েক্ট জেএস ওয়েবিনার। এবার আমি পার্সনটার নাম বসাই দিলাম। ঠিক আছে, এবার যদি এখানে আসি, দেখেন আবিদ আর ইফতেখার দুইটার নাম দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন না, আমি এখানে নামটা পাঠাইতেছি আর নামটা পাচ্ছি এখানে। সো আমি চাচ্ছি না, এখন নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে, আমি এখানে এখন নামটা পাঠাই দিব। নামটা হয়ে যাবে মনে করেন উম শাকিল। ঠিক আছে, এবার দেখেন না, কিন্তু এখন শাকিল দেখাচ্ছে। তার মানে কি, এই যে জিনিসটা আপনি একটা কম্বো, আপনি আছেন কিন্তু অ্যাপ জেএসএক্স থেকে আপনি গ্রিটিংস জেএসএক্স এ ইনফরমেশন পাঠালেন, এবং সেটা হচ্ছে এখানে দেখালেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি প্রপস এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালেন। ঠিক আছে, স্টেট তো, স্টেট তো দেখালাম। স্টেট হচ্ছে বেসিক্যালি আপনার এই যে ক্লিক করতেছেন, এটার এগেনস্টে কোনো কিছু আপডেট হচ্ছে, সেটাই হচ্ছে বেসিক্যালি স্টেট। ওকে, এটা আমরা দেখবো একটু পরে। আর ইভেন্ট হ্যান্ডলিং, কন্ডিশনাল, আচ্ছা কন্ডিশনাল হ্যান্ডলিং একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার হচ্ছে কাউন্ট। দেখেন, আমি কি কন্ডিশনালি কি রেন্ডার করছি, যদি কাউন্টটা এভাবে হচ্ছে কন্ডিশনালের ইফ এলস এর মতো করে লেখা যায়। যদি কাউন্টটা 18 থেকে বড় হয়, তাহলে আমি দেখাবো যে কাউন্ট ইজ গ্রেটার দেন 18, কাউন্ট 18 থেকে বড়। অথবা কাউন্টটা যদি এটা এটা দিয়ে হচ্ছে এলস বুঝাচ্ছেন, যদি অথবা কাউন্টটা যদি 18 ছোট হয়, তখন আমি দেখাবো যে কাউন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু 18। ঠিক আছে, যেমন দেখেন এখন কাউন্টার ভ্যালু কত, কাউন্ট ইজ লেস দেন অর ইকুয়াল 18। তো আমি কাউন্টের ভ্যালু বাড়তেছে বাড়তেছে, 18, এখন 9, 10, 11, 12, 13, 14, 15, 17, দেখেন এখন 17-তে আছি আমরা। তার মানে কাউন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু 18। ঠিক আছে, এই জন্য এটা দেখাচ্ছে, আমি 18-তে দিলাম, কাউন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু 18। যখনই 18 থেকে এটা 19-এ আসবে, দেখেন আমার কন্ডিশনাল এটা হওয়ার সাথে সাথে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, কাউন্ট ইজ গ্রেটার দেন 18। So, এই যে কন্ডিশনালি কোনো একটা শর্তের বেসিসে আপনি এই জিনিসটা দেখতে পেলেন, এটাই হচ্ছে বেসিক্যালি কন্ডিশনাল রেন্ডারিং। ওকে, সো এইটাই। আর আর কি আছে এরপরে, লিস্ট এন্ড কিজ, এটা হচ্ছে বেসিক্যালি যখন আমি ম্যাপ করে দেখাবো তখন দেখতে পারবেন। তারপরে হচ্ছে কনটেক্সট এপিআই হুকস। আচ্ছা হ্যাঁ, সো এবার হচ্ছে আমরা আমাদের ওয়েদার অ্যাপ্লিকেশনে চলে আসি। আমরা হচ্ছে আই গেস বেসিক একটা আইডিয়া হয়েছে আপনাদের, এবং ইউজ স্টেড ইউজ ইফেক্ট যে হুকটা, ওইটা হচ্ছে এখন দেখতে পারবেন। সো এখানে হচ্ছে আমি এটাকে ইয়া করে রাখি, মানে কমেন্টের দরকার নাই, বারবার কমেন্ট আসবে।
ওকে, আমি যেটা করতে পারি আমি এখানে কোডগুলাকে কমেন্ট করে রাখতে পারি। ঠিক আছে, এটাকে কমেন্ট করে রাখতে পারি। আচ্ছা, আচ্ছা, ও থাকুক, ওরা আমাদের কোনো ব্যাড পাস দিচ্ছে না। সো আমার যেটা লাগবে, আমার হচ্ছে এখন এপিআই লাগবে, বিকজ আমি কি করবো, জিনিসটাকে এপিআই এর মাধ্যমে একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাবো। ওকে, সো আমি কিভাবে করব, আমি হচ্ছে একটা আমার কোন একটা ইফেক্টের চেঞ্জ, যেহেতু আমি হচ্ছে ইউজ ইফেক্ট বলে যে হুকস আছে, সেই হুকসটাকে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে। আমি চাইলে কয়েকভাবে লিখতে পারি, আমি চাইলে এখানে একটা ট্রাই ক্যাচ দিয়েও করতে পারি, বিকজ ওদের এপিআইটা স্টেবল না। সো আমি জাস্ট কি করতেছি, আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি। ঠিক আছে, যে ফাংশনটাতে যেটা করবে, এই ফাংশনে হচ্ছে একটা, এটাকে একটা অ্যাসিং ফাংশন বানাই, কজ যেহেতু একটা এপিআই কল। ঠিক আছে, এখানে জাস্ট এটাকে আমি একটা কনসোল লক করে দিই ডটটাকে। আর ফেচ এপিআই ডেটা, না সরি, ফেচ ওয়েদার ডেটা। সো আমি এখানে যেটা করছি, আমি হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন ক্রিয়েট করছি। ফার্স্টে যেটা করছি, আমি একটা স্টেপ বাই স্টেপ বুঝাই। ঠিক আছে, ফার্স্টে যেটা করেছি, আমি হচ্ছে এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক দিছি, কজ কোনো কারণে যদি এই ট্রাই ক্যাচ ব্লকটার কারণ হচ্ছে, কোনো কারণে যদি আমরা যেই কাজটা করতে চাচ্ছি কোনো কারণে যদি ব্রেক করে, বা আমি তো একটা এপিআই কল করছি, সো এপিআই কল যদি কোনো সার্ভার ডাউন থাকে, তখন হচ্ছে ক্যাচে এসে এরর দিবে, যাতে আমাদের ওয়েবসাইটটা ব্রেক না করে। তারপর কি করছি, আমি একটা ফাংশন বানাইছি। কেন বানাইছি, কজ আমি এটাকে অ্যাসিনক্রোনাস করবো, যেহেতু এটা একটা এপিআই অপারেশন বা এটা একটা থার্ড পার্টি অপারেশন, এটা আসতে টাইম লাগতে পারে। সো এর আগে যে আমি ডেটা দেখাতে চাই, তাহলে তো হলো না, তাই না? এই জন্য হচ্ছে আমি যেটা করবো, এটাকে আমি একটা ট্রাই ক্লাস ব্লকের ভিতরে আমি একটা ফাংশন, অ্যাসিনক্রোনাস ফাংশন বানাবো, দেন এটাকে অ্যাসিং এ ওয়েট করে দেন হচ্ছে এটাকে আমি করবো। তো এখন আমার ফাংশন লিখলেই হবে না, ফাংশনকে আমার কল করতে হবে। সো এখানে আমি ফাংশনটাকে, এইটার বাইরে ফাংশনটাকে আমি কল করে দিলাম। ঠিক আছে, এবার যেটা হবে, এবার দেখেন, এবার যদি এখানে আমি আসি, ও এটাকে কনসোলে আমাকে কিছু ইরর দেওয়া উচিত। হ্যাঁ, ইন প্রমিসড ফেল টু ফেচ, কারণ আমি যেই জিনিসটাকে কল করছি এরকম বলে কোনো আর কি এপিআই নেই, মানে এরকম বলে কোনো কিছু নেই, এটা জাস্ট আমি স্যাম্পল একটা জিনিস লিখছি। সো এইখানে হবে যেটা আমাদের, আহ, এই যে, ঠিক আছে। সো এবার যদি আমি আমার এখানে আসি, আচ্ছা, কোর্স এরর হয়েছে না? হ্যাঁ, এই সার্ভারটা, এটাই সমস্যা, হিরাকু ডাউন, হ্যাঁ। সো এই যে দেখেন, এই ওয়েদার এপিআই যে এটা, তো আমার ঠিক হয়ে যাওয়া উচিত কিছুক্ষণ পরে। লাস্ট দিন যখন আমি দেখাইছিলাম আমার একটা ক্লাসে, তখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউন। আচ্ছা, ওয়েদার, সেম ওদেরও এটা ডাউন। আচ্ছা, আরেকটা ট্রাই করি, হচ্ছে দেখি এটা আসছে কিনা, না আসে নাই। Okay. So try the API, try React documentation home.
কারো জানার মতে কোনো ওয়েদার রিপোর্ট ডাটা থাকলে আপনি যেটা ওয়ার্কিং সেটা শেয়ার করতে পারেন। বিকজ আমি হচ্ছে যেই দু তিনটা ছিল সবগুলোই ডাউন। এটা আসছে, এখন আসে না। এটা আমি যখন ওয়েবিনারটা শুরু হবে এর আগে আমি চেক করেছিলাম, তখন ওকে ছিল। সো এটা ওয়ার্কিং। ও এপিআই কি লাগবে? আচ্ছা, ওপেন ওয়েদার। চাচ্ছিলাম এপিআই কি ছাড়া দেখাইতে আপনাদেরকে। ওপেন ওয়েদারে এপিআই, দেন ও বলতেছে আমাদেরকে এপিআই কল লাগবে। এপিআই কি লাগবে? কারেন্ট ওয়েদার ফোরকাস্ট। তো আমি যেটা করব, এপিআই ডক, এই হাউ টু স্টার্ট সাইন আপ করতে বলতেছে। সাইন আপে গেলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, আমি ইউজার নেম দিলাম ইফতেখার, ইমেল দিলাম আমার। ওকে, ও বলতেছে কিভাবে ইউজ করব। হিস্টোরিক্যাল ওয়েদার কোঅর্ডিনেশন, হিস্টোরিক্যাল এটা লাগবে না। কোঅর্ডিনেট, ওপেন ওয়েদার ড্যাশবোর্ড। ওকে, আচ্ছা এটা নিউ প্রোডাক্টস ওদের। ওকে, সার্ভিসেস, এপিআই কিজ, এটা হচ্ছে আমার এপিআই কি। এটা আমি পরে ডিলিট করে দিব, আপনার জাস্ট আপনাদের দেখাই রিএক্ট.জেএস ওয়েবিনার। ঠিক আছে। তো আমি ঠিক এপিআই ডকুমেন্টেশনে চলে যাই। এখানে এপিআই ডক, আমি ইউআরএলটা খুঁজতেছি এখানে। ওকে ওকে ওকে, লাস্ট, ও যেটা ইউজ করতেছিল, ইন দ্য মিন টাইম এটা অন হয়েছে কিনা। আচ্ছা, ও ইউজ করতেছিল। আচ্ছা আচ্ছা, ও হচ্ছে এখানে হয়ে গেল। আচ্ছা, আমরা এই সফটওয়্যার ইউজ করতে পারি, কেন কষ্ট করে এটা করলাম।
হ্যাঁ, আহা, কেন যে কষ্ট করলাম। আচ্ছা, ওর এপিআই কি দিয়ে আমরা ইউজ করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি, ওকে, হ্যাঁ, সো আমাদের আর কিছু লাগবে না। আমরা যেটা করব, আমরা হচ্ছে, যেহেতু এটা আসতেছে না, ও না আসতেছে, আই গেস, ওয়াও, দেখছেন এখন এটা চলে আসছে। সো এটা ওদের এই ওয়েদার অ্যাপের এটা হচ্ছে অনেক সময় ডাউন থাকে। তো সমস্যা নাই, আমরা জাস্ট আরেকটা এপিআই কিভাবে করে সেটাও দেখে ফেললেন। সো দেখেন, এপিআইটা যখন কল করছি, আমরা এখানে কি করছিলাম? আমরা হচ্ছে এখানে জাস্ট একটা ফেচ করছি, আমার যে গো ওয়েদার ডট হিরোকো অ্যাপ, এই এপিআইটাতে আমরা কল করছি। এখানে ওয়েদারের ভিতরে আমি জাস্ট ইনফরমেশনটা লিখে দিছি টরনো, দেন এখানে ওইটার এগেনস্টে আপনার এই ইনফরমেশন চলে আসছে। এখন কারেন্ট ওয়েদার ফোরকাস্ট, ঠিক আছে, -12 ডিগ্রি চলতেছে এখন। জিরো মানে হচ্ছে আজকের দিনে, পরের দিনে হচ্ছে কালকে -6 থাকবে, এরপরে 1 ডিগ্রি থাকবে। কতটা উইন্ডি, আজকে হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, এরপরে 16 কিলোমিটার থাকবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার একটা ওয়েদার অ্যাপ্লিকেশন। তার মানে এখন কি করছে এখানে, আমি হচ্ছে ফার্স্টে একটা ইউজ ইফেক্টের ভিতরে যে কোনো একটা ইফেক্টের চেঞ্জ, তখন হচ্ছে জিনিসটা করছে। ওকে, সো আমি যেটা করবো, আমি এখানে চলো একটা স্টেট ধরে নিই, ঠিক আছে, কনস্ট্যান্ট, মনে করেন সিটি, ঠিক আছে। এন্ড এখানে আমরা যেটা করব, তখন ফার্স্টে নাম থাকবে, পরেরটা হচ্ছে সেট, সেট থাকবে, ঠিক আছে, তো সেট সিটি। সো এখানে আমি ইনিশিয়ালি দিয়ে দিলাম যে আমার ইউজ স্টেটের ভিতরে, ইউজ স্টেটের ভিতরে আমি দিয়ে দিলাম যে আমার থাকবে কি, ইউজ টরন্টো দিয়ে দিলাম বা ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি এখানে যেটা দিব, এটাকে আমি হচ্ছে একটা ক্যারেটের ভিতরে ঢুকাই দিই। তাহলে আমি হচ্ছে ডাইনামিক্যালি লিখতে পারবো, ক্যারেটে ঢুকে দেন হচ্ছে এটাকে আমি এখানে জাস্ট সিটি। ওকে, তাহলে ও যেটা করবে, ওই সিটির যে ভ্যালুটা সেটাকেও দেখাবে। ওকে, এন্ড কোনো কারণে যদি সিটির নামটা চেঞ্জ হয়, তখন ও এটাকে চেঞ্জ করে দেন দেখাবে। ওকে, সো এখানে যদি আসি, এখন আমরা ঢাকার ওয়েদার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এখানে তাহলে এটাও করে দিই যে উম এটার উপরে করে দিই, কাউন্টার উপরে যে কারেন্ট ওয়েদার ফর আমার সিটির যে নেম সেইটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ব্রেক দিয়ে দিই। তাহলে কারেন্ট ওয়েদার ফর ঢাকা, ঢাকার কারেন্ট ওয়েদার সেটা আমরা দেখতে পেতেছি। এখন যদি কোনো কারণে আমি এটাকে, আচ্ছা এটাকে আগে আমি দেখাই। ওকে, আমি একটা ডিভ বানাইলাম। ডিভের ভিতরে কি করা যায়, ডিভের ভিতরে হচ্ছে আমি ফিটের নামটা নিলাম এখানে অন চেঞ্জে, এন্ড পেজ ওয়েদার ডেটা, আমি হচ্ছে এখানে ফাংশনটাকে পাবে না। So, আমার যেটা করতে হবে, উম, উম, আমি আরেকটা ফাংশন বানাই এটাকে বাইরে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এটাকেও কল করবে, এটাকে ওকে, হ্যাঁ সিটি, এটার ভিতরে হচ্ছে আমি এটাকে কল করব, এখানে হচ্ছে সিটিটা লাগবে। তাহলে এইখানে হচ্ছে আমি কি পাঠাই দিব, এইখানে হচ্ছে আমার এটা দুই ভাবে করা যায়। আমি ফার্স্টে একভাবে বাটন ক্লিক করে কিভাবে করা যায় সেটা দেখলাম, তারপর বাটন ছাড়া কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। সো ফেচ ওয়েদার ডেটা, এটার ভিতরে হচ্ছে আমি পাঠাই দিব হচ্ছে আমার সিটিটাকে। সো ফার্স্টে আমার বাই ডিফল্ট সিটিটা ঢাকা ছিল, সেই ঢাকাটা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি ঢাকা চেঞ্জ করে টরন্টো দিয়ে দেন, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমি চেঞ্জ করতেছি সেজন্য চেঞ্জ। এবার ফেচ ওয়েদার দিই, তাহলে দেখেন 24 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন -12 ডিগ্রি হয়ে গেছে। ওকে, সো এবার আমি হচ্ছে ইনফরমেশন দেখাই আপনাদের। ডিভ, এই ডিভের ভিতরে আমার কি কি লাগবে, বাহ, সবকিছু চলে আসছে, ডেটা ডট টেম্পারেচার। আমি হচ্ছে যেটা করতে পারি, আমি এখানে একটি স্টেট নেই, কনস্ট্যান্ট ডেটা, সেট ডেটা। ইউজ স্টেটের ভিতরে খালি কিছু থাকবে না। এখানে ডেটা কিভাবে থাকে, ডেটা থাকে হচ্ছে একটা ফোরকাস্ট এই অবজেক্টের ভিতরে, ঠিক আছে। এটা ডট ডে, ফোরকাস্ট না, টেম্পারেচার ডেটা ডট, এটা হচ্ছে ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আকারের ডেটা এখানে। তো এখানে আমি কি কি দেখাচ্ছিলাম, এখানে দেখাচ্ছিলাম ডেটা ডট টেম্পারেচার দেখাচ্ছিলাম, ডেটা ডট হিউমিডিটি কি দিচ্ছে আমাকে, না হিউমিডিটি দিচ্ছে না, ডেটা ডট হিউমিডিটি দিচ্ছে না, সো এটা আমার কেটে দেই। আমার কি দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ডেটা ডট উইন্ড দিচ্ছে, সো ডেটা ডট উইন্ড স্পিড না হচ্ছে উইন্ড। ওকে, ও শিট, সার্ভার আবার ডাউন।
সো ওকে, সো এখানে যেটা পেলাম রেসপন্স জেসন কনভার্ট করলাম, এরপরে যেটা করতে হবে এরপরে হচ্ছে বেসিক্যালি আমি জাস্ট জিনিসটাকে করে রাখি, দেখাই আপনাদেরকে। সেট ডেটার ভিতরে আমি হচ্ছে বেসিক্যালি ডেটাটাকে পাঠাই দিই, শেষ, তারপর ডেটাটা আমার সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, দ্যাটস ইট। একটা জিনিস ফিক্স করা লাগবে, সেটা আমি একটু পরে করে দেখাচ্ছি। Come on. আচ্ছা, ইন দা মিন টাইম আমাদের যেটা ছিল আমরা ওইটাতে কাজ করি। আমাদের হচ্ছে এটা না, আমাদের কি ছিল জানি, এপিআইটা ছিল হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি, এখানে আমার কোঅর্ডিনেট, আমার হচ্ছে কোঅর্ডিনেট লাগবে না, আমার ওয়েদার, হ্যাঁ, মেইন এইটা উইন্ড, আচ্ছা। দেখেন, এটা কিন্তু আর দুইটা জিনিস দেখা হয়ে গেল আপনার, যে আপনার এক এক এপিআই কিন্তু এক এক ভাবে থাকে, ঠিক আছে। এই ওপেন ওয়েদার ম্যাপের এপিআইটা হয় কিভাবে, ও হচ্ছে আপনাকে কি দিচ্ছে, আপনি যখন এপিআইটা কল করতেছেন ব্রাউজারে, ঠিক আছে, ও হচ্ছে আপনাকে কি করছেন, কোঅর্ডিনেট দিচ্ছে, যে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন এটার কোঅর্ডিনেটটা কি। এটা ল্যাটিটিউড লংটিটিউড দিচ্ছে আপনাকে, ঠিক আছে। প্লাস ও একটা ওয়েদার দিচ্ছে আপনাকে, কি এটা, এটা একটা আইডি আছে, যেহেতু একটা ইউনিক জিনিস, প্রত্যেকটা আইডি থাকবে। এটা ডেসক্রিপশন দিচ্ছে, ঠিক আছে, এটাতে আপনার কাজ নাই। সো না, এটাতে কাজ আছে, বাট এই এটার ভিতরে ফার্স্ট অবজেক্টে কাজ নাই। তারপরে কি, বেস কি স্টেশন। তারপরে মেইনের ভিতরে কি দিচ্ছে, মেইনের ভিতরে হচ্ছে টেম্পারেচার দিচ্ছে, ফিলস লাইক এরকম সেটা দিচ্ছে। তারপর টেম্পারেচার মিনিমাম কত, টেম্পারেচার ম্যাক্স কত সেটা দিচ্ছে, প্রেসার কিরকম, হিউমিডিটি কিরকম, সি লেভেল কিরকম, গ্রাউন্ড লেভেল সব দিচ্ছে। ভিজিবিলিটি, তারপরে উইন্ডের ভিতরে কি দিচ্ছে, স্পিড দিচ্ছে, ক্লাউড, আচ্ছা, এটা দিচ্ছে। এরপরে হচ্ছে উইন্ড, হ্যাঁ উইন্ড দিচ্ছে আমাকে, ক্লাউড, তারপরে সিস, টাইম জোন, কোন টাইম জোনে আছে এখন, হচ্ছে 21টা 26 নাকি, 21,600। তারপর আইডি, নেম, পরের, আচ্ছা। সো আমরা, আমাদের যেহেতু এই এপিআইটা কাজ করতেছে না, সো আমি ইন দ্য মিন টাইম এই এপিআই কাজ করে কিভাবে করা যায় সেটা দেখবো। ঠিক আছে, আমি এটাকে কপি করব, এটা ফেচ ওয়েদার ডেটা আমার এটা থাকলো, এটাকে আমি জাস্ট, এটাকে জাস্ট আমি আরেকটা বানায় এটাকে কমেন্ট করে রাখি। And এইখানে হচ্ছে আমি আমাদের ওই এপিআইটাকে কল করব। ঠিক আছে, কল করলাম। And এইখানে আমার জাস্ট চেঞ্জ হবে কোনটা, সবই সেম। আমার হচ্ছে এই যে কিউ ইজ ইকুয়াল টু, কিউ মানে হচ্ছে কোয়েরি, এই কোয়েরির ভিতরে হচ্ছে আমি আমার সিটি নেমটাকে বসাই দিব। ঠিক আছে, সিটিটা, ওকে। সো এবার দেখানোর আগে আমি যেটা করব, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে, যাতে ক্র্যাশ না করে, আমি হচ্ছে আপনাদের কনসোল লগ করে দেখাই কি অবস্থা। দেখেন, তার মানে কিন্তু আমাদের এপিআই কলটা হয়ে গেছে। ঠিক আছে, এপিআই কলটা হয়ে গেছে, এপিআই কলার এগেইনস্ট আমাকে কি ইনফরমেশন সেটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এবার এই ডেটাটাকে আমি কি করব, ডেটাকে হচ্ছে আমি আমার এই যে দেখেন সেট ডেটা বলে যে জিনিসটা, সেটাতে আমি হচ্ছে এখানে সেভ করব। সেট ডেটা কোথায় রাখছি আমি, এখানে সেট ডেটা করতেছি, আমি এখানেও সেট ডেটা করে ফেলি। সেট ডেটার ভিতরে আমি ডেটাটাকে রেখে দিব, ওকে। আচ্ছা, এটার নেমটা সেম হয়ে গেছে। এখন এই ডেটা কি আসলে এই ডেটা নাকি অন্য ডেটা, এটার ভিতরে আমি রাখবো হচ্ছে এটা, আমি এটাকে নাম দিই হচ্ছে, আহ, এটাকে ডেটা না, এটাকে আমি নাম দেব হচ্ছে রেজাল্ট, হয়ে গেল কনস্ট্যান্ট রেজাল্ট। তাহলে এটার ভিতরে হচ্ছে আমি ঢুকাই দেবো রেজাল্ট, কনসোল লগ করবো হচ্ছে আমি রেজাল্ট, সেম জিনিস এখানে নিয়ে আসি, তাহলে আবার লেখা লাগবে না আমার। বা আমি একটা কাজ করতে পারি, আমি এখানে উম, 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 যেহেতু আমার ফাংশনটা বাইরে লেখা আছে, আমার ট্রাই এর ভিতরে ফাংশনটা লেখা দরকারই নেই। আমার ওয়েদার ফেজ ওয়েদার ডেটাকে আমি বাইরে নিয়ে গেলাম, আমি জাস্ট ফাংশনটাকে এখানে কল করবো, দ্যাটস ইট, তাহলে ডান। আর পরে যদি লাগবে তখন এখানে, হ্যাঁ, দুইটা এরর দিচ্ছে, দুইটা এরর কি এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, রেজাল্টটাকে দিচ্ছে, আর এখানে আমি এটাকে কনসোল লগ করি যে ওয়েদার ডেটা, এখানে হচ্ছে আমি ডেটাকে কনসোল লগ করি, হ্যাঁ, ডান। সো ওয়েদার ডেটা, এটার ভিতরে কি কনসোল করতেছিলাম, ডেটাটা কি, ডেটা বলে কিছু আছে আমাদের, না কিছু নাই, এমটি, এমটি দেখে এটা দিচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমি একটা এমটি অবজেক্ট দিয়ে রাখি। ঠিক আছে, তো ওয়েদার ডেটা কিছু পাচ্ছে না। সো বাই ডিফল্ট হচ্ছে আমাদের দেখেন ওয়েদার ডেটা কিছু পাচ্ছে না ফার্স্টে।
তারপর হচ্ছে এখানে যখন ঢাকা পাইছে তখন এপিআই কলটা করছে, এপিআই কল করে ও হচ্ছে কি কি দিচ্ছে, যে ঢাকার যে কি কি দিচ্ছে ও হচ্ছে বেসিক্যালি অ্যালফাবেটিক্যালি আসে বি সি ডি ভাবে করে। সো বেজ হচ্ছে এটা একটা স্টেশন, এটা কি ক্লাউডস কিনা বা ওই টাইপের জিনিসগুলো দিচ্ছে আমাকে, ঠিক আছে। তারপরে কোঅর্ডিনেট দিচ্ছে, ঢাকার কোঅর্ডিনেট কি সেটা দিচ্ছে। তারপরে এটা হচ্ছে মেইন মেইন জিনিসটা এখানে থাকছে, ফিলস লাইক কিরকম, গ্রাউন্ড লেভেল কিরকম, হিউমিডিটি কিরকম, সি লেভেল, প্রেশার সবকিছু এখানে দিচ্ছে। এখানে কি উইন্ড আছে না, উইন্ড আলাদা জায়গায় আছে। এই আচ্ছা, এখানে কোনো আইকন টাইকন দিচ্ছে না ওরা। ওকে, সমস্যা নেই। সো তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখন এই জিনিসটাকে এখন দেখাইতে পারি, আমরা কন্ডিশনালি এই জিনিসটাকে রেন্ডার করতে পারি। ওকে, হ্যাঁ ওকে, রেন্ডার করতে পারি। আচ্ছা, এটা করার আগে আমি জাস্ট আরেকটা জিনিস দেখবো। এখন আমরা দেখতেছি কি ঢাকার ওয়েদার, রাইট? ওয়েদার ডেটা, ওয়েদার ডেটা এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে ইজি হবে। ওয়েদার ডেটা ফর কার জন্য, আমরা দেখতেছি ঢাকার জন্য, এখানে সিটি নেমটা দিয়ে দিই, সিটি, দেন এটা, তার মানে ওয়েদার ডেটা ফর ঢাকা। ওকে, আমরা ঢাকার ওয়েদার ডেটা দেখতেছি। এবার ঢাকা চেঞ্জ করে আমি মনে করেন দিয়ে দিলাম যে টরন্টো। তাহলে দেখেন সাথে সাথে ওয়েদার ডেটা ফর টরন্টো, টরন্টোর ওয়েদার ডেটা দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে। তো ওইখানে কি ওয়েদারের কি অবস্থা, ওয়েদার কই মেন, না এটা কি চেঞ্জ হয় নাই? ও না, হ্যাঁ এটা কাহিনী হচ্ছে চেঞ্জ হয় না, কজ আমি তো এটা ক্লিক করিনি। পেজ ডেটা দিলাম, এবার হচ্ছে, এবার হচ্ছে টরন্টো ওয়েদার দেখতে পাচ্ছি এখানে আমরা, হ্যাঁ এই তো, এইটা মেইন, এইটা মেইনের ভিতরে -14 ডিগ্রি, ফিলস লাইক -22 ডিগ্রি, এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা জাস্ট আমাদের ইনফরমেশনটা, আমাদের ইউজার তো মনে করেন যে আমাদের ওয়েবসাইটটা চালাবে, সে তো আসলে এরকম ডেভেলপার না, তাই না? তো তার কি করে, সে তো কনসোলে ঢুকে দেখবে না। তার জন্য ইনফরমেশন গুলোকে কনসোল থেকে বের করে সুন্দর করে আমাদের ইউআইতে দেখাইতে হবে। ওকে, সো আমি যেটা করতে পারি এখানে, সো আমি যেটা করতে পারি এখানে, এবার ইনফরমেশনটাকে এখানে দেখাইতে পারি। ওকে, এইটাকে আমি কেটে দিলে জাস্ট আমার তখন দেখানোর জন্য রেখেছিলাম। কনসোল অফ রেজাল্ট, রেজাল্ট আমাদের লাগবে না। তারপর কোথায়, হ্যাঁ দ্যাটস ইট আই গেস। তো ও আমাকে দেয় হচ্ছে ইনফরমেশনটা এইভাবে। ওকে, আমি যেটা করব, আচ্ছা ইনপুট ফিল্ড আমার সিটি নেমটা বসায় রাখছি, ইনপুট ফিল্ডে সিটি নেম দরকার নেই আমার, ইনপুট ফিল্ডটা কোথায়, ফেচ ডেটাটা ফেচ করতেছে থাকুক। ইনফরমেশন কোথায় দেখাইছিলাম, এখানে, হ্যাঁ। So, আমি যে করতে পারি, H2 এর ভিতরে ওয়েদার ডেটা ফর ফর সিটি, ঠিক আছে, ওয়েদার ডেটা ফর ঢাকা। এটাকে আমি যেটা করতে পারি, এটা স্প্যান ট্যাগের ভিতরে এটা ক্যাপিটালাইজ করে দিতে পারি, এটাকে হচ্ছে আমি একটা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। দেন এটাকে আমি স্টাইলিং করে, আমি চাইলে ফ্রেমওয়ার্কও ইউজ করতে পারতাম, বাট করা হয়নি আজকে। আচ্ছা, স্প্যান ট্যাগের ভিতরে এটাকে আমি ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ তো কোন স্টাইল ছিল না, ক্যাপিটালাইজ,
ক্যাপিটালাইজ সিএসএস, এটা টেক্সট ট্রান্সফর্ম, সরি, এটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। সো ওয়েদার ডেটা ফর ঢাকা। আচ্ছা, কারেন্ট ওয়েদার এটা লাগবে না, এক জিনিস বারবার ভালো লাগবে না। এখানে দিতে পারি একটা যে H5 এর ভিতরে সার্চ ওয়েদার ডেটা বেসড অন ইউর সিটি। ঠিক আছে, যে তুমি ওয়েদার ডেটা খুঁজো বেসড অন তোমার সিটি নিয়ে। সো এখানে দেওয়া ঢাকা, বাই ডিফল্ট আমি ঢাকা দিয়ে রাখছি, বাই ডিফল্ট আমি ঢাকা না দিয়ে বাই ডিফল্ট আমি খালিও রাখতে পারি। সো তখন ও এটা এপিআই কল করবে না। সো আমি যেটা করতে পারি তখন আহ, এটার ভিতরে যদি সিটির ডট লেন্থ লেস দেন 0 হয় বা এটার যদি গ্রেটার দেন 0 হয়, তখনই ওই ফেজ ডেটা কল করবে। তাহলে বাই ডিফল্ট আমার কিছু নাই, ঠিক আছে। সো এপিআই কল করবে না। আচ্ছা, আমি এটার ভিতরে জাস্ট রেজাল্টটাকে কনসোল লগ করি, তাহলে আপনার বুঝতে ইজি হবে বারবার এখানে যাওয়া থেকে। হ্যাঁ, তাহলে দেখেন এই বাই ডিফল্ট কিছু নাই, এই জন্য কোনো এপিআই কল করতেছে না। বাট বাই ডিফল্ট আমি যদি মনে করেন আমি লিখলাম ঢাকা, তখন একটু ফেজ দিলাম, তখন ও এটাকে এখানে ইয়া করলো। ঠিক আছে, তাহলে ওয়েদার ডেটা ফর ঢাকা, ঢাকার ওয়েদার ডেটা ও আনবে এখন। এটা আনলো। কি কি দিচ্ছে আমাকে? আমাকে দিচ্ছে হচ্ছে আমি ক্লাউডস, লিখবো না, আমি হচ্ছে মনে করেন কোঅর্ডিনেটস দরকার নেই, আমি এটা দরকার নেই, আমি শুরু করি মেন্স থেকে। ঠিক আছে, তো তাহলে আমি যেটা করব উম, 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 এইটা আমি একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলাম, প্যারাগ্রাফ না, আমি H3 ভিতরে দিই সব, H3 ভিতরে দিলাম যে কিসের ভিতরে এটা দিলাম হচ্ছে আমার ফিলস লাইক না টেম্পারেচার করি, হ্যাঁ। তো আমি দিব হচ্ছে টেম্পারেচার, তারপর এটা হবে কিসের ভিতরে, আমার ডেটার ভিতরে, তাই না? হ্যাঁ, ডেটা। এটা থাকবে হচ্ছে ডেটা ডট, দেখেন ডেটাটা কোথায় আছে আমার, এটা হচ্ছে আমার ডেটার ভিতরে, যে মেইনটা সেটার ভিতরে, তার মানে ডেটা ডট মেইনের ভিতরে কোথায়, টেম্প নামে। ঠিক আছে, ডেটা ডট টেম্প। So, এবার যদি আসেন তাহলে দেখেন আমরা ঢাকার এখন টেম্পারেচার পেয়ে গেছি। ঢাকা বাদ এখন যদি মনে করেন আমি টরন্টো দিই, আমি যদি দেখি আমি এখন এই ক্র্যাশ করছে। আচ্ছা, সিটি নট ফাউন্ড, এটা এটা আমার হ্যান্ডেল করা হয় না, এই জন্য এটা ক্র্যাশ করছে, সমস্যা নাই। প্রপার্টিস অফ আনডিফাইন্ড। আচ্ছা, সার্ভারটাকে আমি একটু রিস্টার্ট দিই। আচ্ছা, FJS এর 39 নাম্বার লাইনে 30, ও ওই যে দেখেন এররটা কেন দিছে, কারণ কি ডেটা ডট মেইন ডট টেম্প, কারণ কি আমরা এখন টেম্পারেচারে ডেটা থেকে মেইন ডট টেম্প বের করা ট্রাই করতেছি, কিন্তু আমাদের ডেটা ডট মেইন ডট টেম্প তো নাই, এজন্য এরর দিচ্ছে। সো এটাকে দুইভাবে সলভ করা যায়, একভাবে যদি আমাদের ডেটা থাকে তখন আমি কন্ডিশনাল এটা রেন্ডার করব, অথবা আমি কি করতে পারি, আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখতে পারি, যে ডেটা যদি থাকে তখন তুমি, যে ডেটা যদি থাকে তখন তুমি ডেটার ভিতরে মেইনে ঢুকবা, যদি ডেটা মেইন যদি থাকে তাহলে তুমি ডেটা টেম্পে ঢুকবা। এভাবে এই জিনিসটাকে সলভ করা যায়, দেখছেন, খুব ইজিলি। আচ্ছা, এখন দেখেন টেম্পারেচার আসতেছে। সো আমি যেটা করতে পারি, এটাকে আমি দিলাম ঢাকা। সো ঢাকার ওয়েদার কি করবে, ঢাকার আমি যেটা দিব হচ্ছে মনে করেন টরন্টো। তো আমি যদি ফেস ওয়েদার দিই, টরন্টো ওয়েদার -14.79 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমি সবগুলো লিখে ফেলি, মেইন ডট টেম্পারেচার, তারপরে ফিলস লাইকও দিয়ে দিই, যে ফিলস লাইক এরকম, সরি, এটা এখানে হবে ফিলস লাইক মেইন ডট টেম্প, এটা হচ্ছে ফিলস লাইক, তাহলে ফিলস লাইক, তাহলে ফিলস লাইক চলে আসছে। তারপর আর হিউমিডিটি দরকার নাই, প্রেসার দরকার নাই, টেম্পারেচার মিন ম্যাক্স দরকার নাই। এখানে দেখেন নেমটাও দিচ্ছে, তার মানে আমাদের কষ্ট করে এখানে সিটি লেখা লাগবে না। আমি যেটা দিব এটা ডট হয়ে গেল। এই যে এখানে সিটি বাদ দিয়ে আমি লিখবো যে ডেটা ডট নেম, ডেটা ডট নেম। ঠিক আছে, আমি করতে দেখি যদি এই কারণে হবে না, তাহলে এই প্রবলেমটা সলভ হবে। ওয়েদার ডেটা ফর এইটা, এবার ঢাকা দিলাম, ফেজটা দিলাম ডেটা ফর ঢাকা। ঠিক আছে, টেম্পারেচার ফিলস লাইক চলে আসছে। তারপরে আমি হচ্ছে এটা সিসের ভিতরে কিছু আছে, কান্ট্রি বিডি এটা দরকার নাই, সানরাইজ কখন সানসেট কখন এটা দরকার নাই আমাদের। ওয়েদার টাইপ দিতে পারি ডেসক্রিপশন হেজ, হ্যাঁ আচ্ছা ওকে, উইন্ড, হ্যাঁ উইন্ডটা ছিল না এখানে, কতটা উইন্ডি। আচ্ছা থাক, আমরা অ্যাটলিস্ট ইনফরমেশন দেখাইতে পারছি, এটাই হচ্ছে মেইন। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন জাস্ট কন্ডিশনাল এটাকে রেন্ডার করতে পারি।
আমরা হচ্ছে আমাদের এই এটাকে দুইটা জিনিস আপডেট করতে পারি, একটা জিনিস এটাকে কন্ডিশনাল এন্টার করা, যেমন আচ্ছা আরেকটা জিনিস আপডেট আছে, এটা হচ্ছে যে সিটির নামটা চেঞ্জ করে, ঠিক আছে, এখানে একটা এরর দিচ্ছি, এররটা কি, যে রিয়াক্ট হুক ইউজ ইফেক্ট হ্যাজ মিসিং ডিপেন্ডেন্সি, যেমন সিটি লেন্থ ওয়েদার ডেটা ফেচ ওয়েদার ডেটা, এটা হচ্ছে মিসিং ডিপেন্ডেন্সি। সো এটারে কেমনে রিমুভ করতে পারেন, আপনি এটার ভিতরে নিয়ে গিয়ে দেন রিমুভ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, এটাকে আমি রিমুভ করবো, এখানে দিলে এটা আরেকটা এরর আসবে, দেখেন আমি যদি এখানে ফেচ ওয়েদার ডেটা দেই এন্ড এখানে সিটির লেন্থ দেই, সিটি ডট ডট লেন্থ দেই, তাহলে ও এখানে আরেকটা এরর দিবে যে এটা আমি কল করতেছি কিন্তু এটা এখানে না। সো আমি যেটা করব, এটা করার আগে আমি আরেকটা জিনিস ফিক্স করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এখন কিন্তু আমার যেটা করা লাগতেছে, আমি স্টেপ বাই স্টেপ আসি। এখন আমার করা লাগতেছে কি, ফার্স্ট অফ অল এই জিনিসটা আমার আসতেছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো কিন্তু ওয়েদারের ইনফরমেশন নাই। তো আমি যেটা করবো, এটাকে আমি দেখাবো না, যখন আমার কোনো শহর আসবে তখন আমার এটা লিখবে, ঠিক আছে, মনে করেন এখন আমি ঢাকা লিখছি, তারপরে আমি ফেচ ওয়েদার দিছি, তাহলে এটা আসবে, এর আগে আসবে না। ওকে, তো আমি যেটা করব, তাহলে আমি এটাকে কন্ডিশনাল রেন্ডার করব, ঠিক আছে, যে যদি আমার কাছে যদি ডেটা ডট আমার কাছে কি নেম থাকে এন্ড তাহলে তুমি এই ডিফ দেখাবা, নাহলে ডিফ দেখাবা না। তাইলে এবার যদি দেখেন আমার কাছে এটা আসতেছে না, তার মানে কি, আমি ওই আমার কাছে ডেটা ডট নেমটা নাই। কারণ ডেটা ডট নেম কিভাবে আসবে, যদি আমি আপনার ডেটা টাইম তখনই আসবে যখন হচ্ছে আপনার এই ডেটাটা আমি ফেচ করবো, তাই না, এর আগে তো আসবে না। এই জন্য আমি কি করছি, ডেটা ডট নেম দিয়ে রাখছি, যদি ডেটা ডট নেমটা থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা ফেচ করবে। সো এবার আমি যখন আমি ঢাকা লিখবো, ঢাকা লিখে ফেচ ওয়েদার দিব, তখন দেখেন ওয়েদার ডেটা ফর ঢাকা, তার মানে এটা চলে আসছে। ওকে, সো এটা ডান, কন্ডিশনাল এন্টার করা হয়ে গেছে। আরেকটা জিনিস ফিক্স করতে পারি, যে আমি ইউজারকে ইন্টারঅ্যাক্ট করতে দিব, যে এটা মানে এটা হচ্ছে বেসিক্যালি ফেচ ওয়েদার বাটনটা কল করা লাগবে না, ও হচ্ছে যখন এটাকে চেঞ্জ হবে তখন এই ফাংশনটাকে কল করবে, ঠিক আছে। সো এটা যেভাবে করতে পারি, এটা করতে পারি হচ্ছে আমি হচ্ছে অন চেঞ্জ না, অন চেঞ্জ ক্যাপচারে আমি হচ্ছে সেট সিটিটাকে এটা বসাই দিতে পারি, এবং যখনই এটা হবে তখনই হচ্ছে এটাকে কল করবে, তখনই হচ্ছে এখানে এটাকে কল করে এটাকে কল করবে, হ্যাঁ। তো এবার যদি যাই, ফার্স্টে আমার ঢাকা লিখলাম, ঢাকার ওয়েদার চলে আসা উচিত, কিন্তু ও মানে সবগুলাকে দেখাবে, কনসোলে কোনো এরর হয়েছে কিনা দেখি, কনসোল কনসোল, ওয়েট, ও না, এখানে সিটি দিতে হবে, সিটি, সিটি যদি দেই, হ্যাঁ। সো এখানে আমি জাস্ট ঢাকা লিখলাম, দেখেন ও কিন্তু একটা ব্লিঙ্ক করতেছে, ব্লিঙ্কটা কেন, কারণ হচ্ছে আমি ওটার এগেনস্ট ইনফরমেশন পাওয়া ট্রাই করতেছে, ঠিক আছে। আমি যদি এখানে টরন্টো লিখলাম, এখানে আমি একটা ইয়া করে দিতে পারি, একটা ডিবাউন্স ইউজ করতে পারি ছিল, আচ্ছা এত কমপ্লেক্স কনসেপ্ট এখন যাবো না। আমি একটা টাইম ইউজ করে দিতে পারি, যে এটা 2 সেকেন্ড পর পর বা 3 সেকেন্ড পরে এই এটা কল করবে, ঠিক আছে। সো আমি দেখেন এখানে আমি কি করছি জিনিসটা, এই ডিপেন্ডেন্সি এটা ইউজ করার আগে ফার্স্ট টাইম কি করছি, এখানে আমি জাস্ট ঢাকা লিখলাম, লিখে বসে আছি, কিন্তু কিছু কোনো কিছু আসে নাই, ঠিক আছে। আমি এখানে ফেস বাটনটা ক্লিক করা লাগছে, তারপর ঢাকার ওয়েদার আসছে। আচ্ছা, এরপরে আমি কি করে দিচ্ছি, যে আমি এখানে একটা জিনিস করলাম, যে না আমার এখানে এখানে একটা ইরর দিচ্ছিল আমাকে, অন চেঞ্জ অন চেঞ্জ ক্যাপচার, আচ্ছা ভ্যালু লিখছি, ভ্যালু দরকার নেই আমার এখানে, ভ্যালুটা আমার কাছে ইউজলেস, ঠিক আছে, এবার কোনো এরর নেই। সো এবার আমি যেটা করছিলাম, আমি হচ্ছে এখানে ঢাকা লিখেছিলাম, ঢাকা লিখে ফেচ ওয়েদার বাটনটা ক্লিক করছি, দেন ওইটার এগেনস্ট ঢাকার ওয়েদার আসছে। এখন আমি চাচ্ছি না, আমি এটা যখন এটা চেঞ্জ হয়ে যাবে ওইটার এগেনস্ট এপিআই কল করবে, ঠিক আছে। সো এই জন্য কি করছি, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি, আর যে কোনো একটা চেঞ্জ হলে ওইটার এগেনস্টে ওইটা আপডেট হবে। তো আমি দিলাম হচ্ছে সিটি, তার মানে সিটির নামটা যদি চেঞ্জ হয় তখনই এই ফাংশনটা আবার কল করবে, ইজ ইফেক্টটা, যে কোনো একটা ইফেক্টের চেঞ্জ হলে তখন হচ্ছে এখানে যাবে, গিয়ে আবার এই ফাংশনটাকে কল করবে। ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম যে আমার এখানে ঢাকা, তো আমি এখানে দিলাম মনে করেন আহ ঢাকা লিখলাম। এবার সাথে সাথে এপিআইটা কল করছে, করে এটার ইনফরমেশনটা নিয়ে আসা উচিত, আনলো না কেন, আচ্ছা 404 দিচ্ছে, আচ্ছা 404 দেওয়ার কারণ হচ্ছে তখন এটা পাইনি, DHAKA, এই তো হ্যাঁ। তার মানে ওয়েদার ডেটা ফর ঢাকা, ঢাকার ওয়েদার পাইছে। এবার ঢাকা বাদ দিয়ে আমি যদি টরন্টো দিই, তো তখনও টরন্টোর ওয়েদার পাইছে, এখানে একটা ব্লিঙ্ক করতেছে বিকজ অফ এটা আসতেছে যাচ্ছে, এই জন্য টরন্টোর ওয়েদার পাচ্ছে। এখন আমি এখানে দিয়ে নিউ ইয়র্ক পাই কিনা জানি না,
হ্যাঁ, তখন নিউইয়র্কের ওয়েদার পাইছে। সো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, প্রত্যেকটা জিনিসে আমি ডিপেন্ডেন্সি এরিয়া অনুযায়ী করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস করতে পারি, এটাকে আমি এটার ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে এটা লেনটা চেক করা লাগবে না। এবং এখানেও আরেকটি ইরোর দিচ্ছে যে ডিপেন্ডেন্সি এরিয়াতে এই জিনিসটা লাগবে, ফেচ ওয়েদার ডেটা, কিন্তু এটাকে দিলে একটা ইরোর দিবে। তো আমি জাস্ট এটাকে আপাতত দেখানোর জন্য আপনাদেরকে দিই এটাকে। এন্ড এইখানে হচ্ছে ফেচ ওয়েদার ডেটা। এই বাটন অন ক্লিকটাকে আমি সরাই দিব। সো এবার যেটা করব, ঢাকা, তার মানে আমার কোনো বাটন নাই দেখেন। আমি কিন্তু এখন বাটন দিয়ে কিছু করতেছি না, আমি জাস্ট এটার অন চেঞ্জে আমি এটা কল করতেছি ঢাকা। এবার মনে করেন আমি লিখলাম নিউ ইয়র্ক, চেঞ্জ করছি, এটা চলে আসছে। আমি এবার লিখলাম মনে করেন টরন্টো, চেঞ্জ করলাম, এটার এগেনস্ট ইনফরমেশন চলে আসছে। ঠিক আছে, তার মানে দেখেন কি হলো আপনার। আমি হচ্ছে এটাকে h1 ডট ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েদার অ্যাপ। ঠিক আছে, সো তার মানে ডান। আপনি এখন যেই শহরের ইনফরমেশন দিবেন ওটার এগেইনস্টে আপনার ইনফরমেশন চলে আসে। সো আপনাদের এই ওয়েদার অ্যাপ বেসিক্যালি কনসেপ্টটা এটাই ছিল, যে আপনাদের কিভাবে একটা ওয়েদার অ্যাপ ক্রিয়েট করতে পারেন, কিভাবে স্টেটের কাজটা, কম্পোনেন্টস কি, প্রপস কি, কিংবা কোনো একটা ইফেক্টের কাজটা, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন। ঠিক আছে, এই আর কি। আর আর কোনো কনসেপ্ট বাকি আছে কিনা, হোপফুলি না। হুকস দেখাইলাম আমরা। ঠিক আছে, ডেমনস্ট্রেশন করলাম। সো এখন হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশন। ঠিক আছে, সো থ্যাংক ইউ। এর আগে আমরা হচ্ছে কিছুক্ষণ কোশ্চেন অ্যান্সার সেশনটা নিয়ে নিই, কারো যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা শেয়ার করতে পারেন। কারো কোনো কোয়েরিজ থাকলে শেয়ার করতে পারেন, দেন আমরা ডিসকাস করতে পারি। সো আপনাদের জন্য একটা যে একটা গুগল ফর্ম দেওয়া আছে চ্যাটে, কাইন্ডলি হচ্ছে এটা আপনার ফিল আপ করবেন। ঠিক আছে, সো হ্যাঁ, প্রজেক্ট ডান। প্রজেক্ট হচ্ছে আমাদের রিয়েক্ট জেএস একটা আমরা কিভাবে ওয়েদার এপিআই ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, সো আমরা হচ্ছে দেখলাম। আর আমি আমার স্ক্রিনটা শেয়ার করা অফ করে দিচ্ছি। সো আই এখন হচ্ছে আমরা লাইভ একটা কিউএ সেশন হবে। ঠিক আছে, সো অ্যান্ড থ্যাংক ইউ। সো কারো কোনো কোরিজ থাকলে এখন আস্ক করতে পারেন আমাকে। আহ, কেউ যদি আনমিউট করে কোয়েশ্চেন করতে চান আপনারা আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। চ্যাটে আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, কাইন্ডলি ওটা আপনারা সবাই সাবমিট করবেন। ঠিক আছে, এবার একটা আর কমন। শাকিব যদি কিছু বলতে চান বলতে পারেন, আমি আনমিউট করছি। শিওর ভাইয়া। অনেকেই জানতে চাচ্ছেন যে রেকর্ডিং পাওয়া যাবে কিনা। রেকর্ডিং পাওয়া যাবে, এই যেরকম একটু আপনি বললেন যে এটা একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দিন, রেকর্ডিংটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আহ আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, থাকলে এতক্ষণে চলে আসার কথা। বাট তাও আমরা আর 1-2 মিনিট ওয়েট করবো যে কোয়েশ্চেন আছে কিনা। বাট থ্যাংক ইউ সো মাচ ইফতিকা ভাই, সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আপনার এখানে এখন মেবি সকাল 6টা বাজে নাকি ভাই? হ্যাঁ, না, 6টা। সকাল 6টা না, আমার এখানে 9টা 41 বাজতেছে সকাল। মানে হ্যাঁ, আমি 6টা 6:30 দিকে উঠে দেন স্টার্ট করছি। আমার পিপিটির কিছু কাজ ছিল, ওগুলা করলাম, তারপরে প্রজেক্টের এগুলা। সো এই আর কি। আপনাদের এখন থ্যাংক ইউ ঘুমাতে ভাই। যাবেন, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এই আর কি। না, এই আর আমাদেরও কি। ঘুমাতে যাওয়ার টাইম হয়নি, 9টা বাজতেছে। বাট থ্যাংক ইউ ভাই। সো আই গেস আর কারো কোয়েশ্চেন নেই ভাই, আমরা হয়তো বা আজকের সেশনটা এখানে এন্ড করতে পারি ভাই। সো আমাদের মার্নে নতুন ব্যাচ আসতেছে। সো এখানে সুমিত ভাই আছেন, হাসিন ভাই আছেন, সেতু ভাই আছেন, মাহির ভাই,
তারপর সীমান্ত ভাই, আমি থাকবো, সুমন ভাই, সবাই থাকবেন। সো আপনারা যদি মার্নের নিউ ব্যাচ আপনারা এনরোল করতে চান, এখানে এরকম আপনাদের প্রত্যেক সানডেতে আপনাদের জন্য এরকম প্রজেক্ট থাকছে, প্লাস সব সিনিয়র সিনিয়র টিচাররা আপনাদেরকে ক্লাস নিচ্ছে প্রত্যেক উইকে। আপনারা যদি সেই এনভায়রনমেন্টে বেস্টদের কাছ থেকে বেস্ট একটা কোর্স করতে চান, দেন আপনারা হচ্ছে এনরোল হতে পারেন, এই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আমি তাহলে থ্যাংক ইউ সবাইকে তাহলে। জি, আমি লিভ নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।